বলে স্যার আপনার অফিসাররা বলছে হয়তো তুমি ডাকাতি করো আর না করো আমাদেরকে হপ্তা দিতে হবে। আপনি এটাও দেখেছেন যে পুলিশের মধ্যে প্রচুর পরিমাণে করাপশন রয়েছে। পুলিশে তো খারাপ হয়েছে, সেগুলো কিন্তু ওই ডিজি, সিপি, এসপি এদের জন্য। এই যে মমতা ব্যানার্জি ছিলেন, পদ দেওয়ার সময় তার সঙ্গে এগ্রিমেন্ট হতো যে মাসে মাসে কত টাকা তুলে দিতে হবে। তার মানে তো সৎ থাকার উপায়ই থাকছে না। আমি যদি অসৎ না হয়, আমি তো 33 বছর চাকরি করেছি, 7 বছর পেনশন হোল্ড হয়েছিল। ফলে আমাকে টাকা ধার করে খেতে পড়তে হয়েছে। যে মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে জন্মদিনের চিঠি পাঠানো আপনার ডিউটির মধ্যে পড়ে না, আর আপনার মতো একজন দুর্নীতিপরায়ণ মহিলার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আমি মর্মাহত। তৃণমূল আমলটাই যে 15 বছর, কি কি দেখেছেন? একজন থানার ভারপ্রাপ্ত অফিসারকে ফোন করে তার স্ত্রী এবং তার মাকে বলাৎকার করবেন প্রস্তাব দিচ্ছে। আপনার পরিবারকেও তো আপনার সঙ্গে সঙ্গে সাফার করতে হয়েছে। চাকরি চলে গেলে আমি খাওয়া পড়ার ব্যবস্থা করতে পারবো, কিন্তু চাকরি থাকবেই এ গ্যারান্টি নাই, সেটা জেনে আমার স্ত্রী আমাকে বিয়ে করেছে। সৎ অফিসারদের ভোটের ডিউটি দেওয়াই হয় না। না, আমি আমি তো সাক্ষী, জলজন্ত সাক্ষী। আপনি মুর্শিদাবাদের একেবারে গণ্ডগ্রাম বলা চলে এরকম একটি গ্রাম থেকে এসেছেন। প্রাইমারি স্কুল ছিল না, মাধ্যমিক পাস করার কোনো লোক ছিল না। এই যে আপনাকে এতবার বদলি করা হয়েছে, 37 বার, আমি ইচ্ছে করলেও খারাপ কাজ করতে পারবো না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আইপিএস হিসেবে 33 বছরের কর্মজীবনে 37 বার বদলি। রিটায়ারমেন্টের পর 7 বছর বাদে শুরু হলো পেনশন। সৎ অফিসার হিসেবে কাজ করায় আর কি কি সহ্য করতে হয়েছে তাকে, সে সমস্ত বিষয়ই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার ডক্টর নজরুল ইসলাম। স্যার, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাকে পেয়ে সত্যি সত্যি আমরা কিন্তু কি বলবো, গর্বিত বলতে পারেন। কেননা আপনার মতো এরকম অনেস্ট মানুষ, এরকম অনেস্ট আইপিএস অফিসার খুব কম দেখা যায়। সব লোকের অনেস্ট হওয়া উচিত। এই যে আমাকে অনেস্ট বলছেন, এর জন্য আমার কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব হচ্ছে অন্য লোকদের, যারা অনেস্ট না হয় ডিসঅনেস্ট হয়েছে। তারা ডিসঅনেস্ট হয়েছে বলে লোকে আমাকে অনেস্ট বলে জানে, নাহলে আমি মনে করি অনেস্ট সকলের হওয়া উচিত। একদম সত্যি কথা। আচ্ছা, এখন কি চলছে লেখালেখি? 100-র উপর বই? এখন কয়েকদিন ধরে দু একটা কবিতা লিখছি। মানে কবিতা তো সবসময় লেখা যায় না, যখন মনে প্রচণ্ড তীব্র অনুভূতির সৃষ্টি হয় একমাত্র তখনই কবিতা লেখা যায়। যে অনেক কিছু আমি বলতে পারবো না, অথচ কয়েকটা লাইনের মধ্যে একটা ভাব প্রকাশ করতে হবে, তখন কবিতা আসে। তো দু একটা কবিতা লিখছি এ সপ্তাহের কথা যদি ধরেন। আর একটা আমি গল্পের বই শেষ করেছি, বইটার নাম হবে একটা গল্পের নাম অনুসারে নিহারিকা। আর একটা উপন্যাস আমি লিখতে হাত দিয়েছি, খানিকটা লেখাও হয়েছে। প্রথমে নাম দেব ভেবেছিলাম ভালোবাসাহীন, পরে ভাবছি যে নামটা হয়তো আমি মাঝে ঠিক করেছিলাম এটা ফুলের শহরে নাম দেব বা ফুলের হাসি নাম দেব। তারপরে এই মুহূর্তে এখনও ঠিক আছে যে এটাকে আমি মূল্য নাম দেব। মূল্য? হ্যাঁ, এটা আবারও চেঞ্জ হতে পারে। খানিকটা লেখা হয়েছে, শেষ হয়নি এখনো। এই নাম নিয়ে খেলাটা আপনার একটা নেশা না? না, ধরুন আমি যখন উপন্যাসটা লিখতে শুরু করেছি তখন আমার মাথায় এটা ছিল যে সত্যিকারে যেটাকে লোক ভালোবাসা হলে প্রকাশ করছে সেটা আসলে ভালোবাসা নয়। সেই জন্য আমি বলেছিলাম যে ভালোবাসাহীন নাম দেব। তারপরে উপন্যাসের শেষটা যখন আমি ভাবলাম যে সে মারা গিয়েছে, যে আগে যখন যারা খোঁজ নিত না এরকম লোক এসে ফুল দিচ্ছে, তখন আমি ভেবেছিলাম যে ফুলের শহরে যাচ্ছে, এভাবে শেষ করব। তারপরে দু একটা সিনে এমন আছে, সেটা দেখে মনে হলো যে না, আমি এটা ফুলের হাসি নাম দেব। তারপরে এখন যে অবস্থায় আছি সেটাতে মনে হচ্ছে যে নায়ককে
কাউকে ভালোবাসার জন্যে মানে সারা জীবন ধরে অনেক মূল্য দিতে হয়েছিল। তো আমি সেই জন্যে মূল্য নাম দেব। আপাতত এখানে আছে, এরপরে কি হবে আমি জানি না। আমি কেন এটা জানতে চাইলাম বলুন তো? বলুন। তাহলে প্রশ্নটা করেই ফেলি। করুন। বকুল বাঙালিকে। দেখুন, বকুল বাঙালি আমার নিজের নাম আমি করতে চেয়েছিলাম। আপনারা জানেন যে আমাদের বাংলা সাহিত্যের সর্বপ্রাচীন গ্রন্থ হচ্ছে চর্যাপদ। তো চর্যাপদে বঙ্গালী বলে একটা শব্দ আছে। আপনি জানেন যে আমি বাংলায় স্পেশাল বিএ করেছি, এমএ করেছি, পিএইচডি করেছি। তো ওই বঙ্গালী শব্দটা আমার খুব ভালো লাগে, কারণ এর অর্থ হচ্ছে অদ্বয় জ্ঞানের অধিকারী। তো আমি মনে করেছিলাম যে আর বকুল কেন, যে আমি যখন পড়াশোনা শুরু করি তখন আমাদের গ্রামে ফুলের বাগান কারো ছিল না। আমি প্রথম সেখানে ফুলের বাগান পরবর্তীকালে করি। তো আমাদের গ্রামে যে ফুল ছিল, তো সেগুলো ওই বনে কাঠমল্লিকা বলে ফুল ছিল, খুব সুন্দর সুগন্ধ, ছোট ছোট সাদা ফুল হয়। তারপরে শ্যামলতা বলে ছিল, এর ফুলের গন্ধটা খুবই ভারী এবং একসঙ্গে অনেক ফুল হয়। কোনো গাছে শ্যামলতাতে ফুল হয়েছে, আপনি যদি গাছের নিচ দিয়ে যান আপনাকে একদম পাগলা পাগলা লাগবে। আর তারপরে বকুল। আমি যে মসজিদে ছোটোবেলায় নামাজ পড়তাম, সেই মসজিদের সামনে একটা বকুল গাছ ছিল, খুব বড়। তো সেই বকুল গাছটা মসজিদের খানিকটা অংশও কভার করেছিল। তো প্রচুর ফুল পড়ে থাকতো। তো আমি সেখানে সে ফুল কুড়িয়ে মালাও গেঁথেছি এরকম। আর এই এমনি ফুল নিয়ে এসে রাখতামও। বকুলের গন্ধটাও কাঠমল্লিকার মতো অত মিষ্টি না হলেও বেশ ভালো, এবং সাদা ফুল বকুলের আপনারা জানেন। সেই জন্য বকুল শব্দটা আমার খুব পরিচিত এবং ভালো লাগে। লেখার দিক দিয়ে আমার যে দ্বিতীয় উপন্যাস এবং প্রকাশের দিক দিয়ে প্রথম উপন্যাস, যেটা প্রথম ব্ল্যাক মার্কেটে বই বিক্রি হয়েছিল আমার, সেই বইটার নামও বকুল। এবং সেখানে একটা দারুণ ঘটনাও রয়েছে, তাই তো? বলুন। হ্যাঁ, অনেকগুলো ঘটনা আছে, দুটো খণ্ডে আছে বইটা। তো প্রথম খণ্ডটা শিলিগুড়ির ঘটনা বলে নিয়ে লেখা, আর দ্বিতীয় খণ্ডটা বোলপুর এবং কলকাতা বিমানবন্দরের ঘটনা নিয়ে লেখা। আমি জানতে চাইছি সেই ঘটনাটা যেখানে আপনি একেবারে রীতিমতো উল্টে ধমকি দিয়ে দেন বিধায়ককে। না, বোলপুরে যেটা ঘটনা হয়েছিল, ওখানে তৎকালীন শাসক দলের এক এমএলএ এবং শাসক দলের এক এমপির ছেলে ওই অনেক 5-6 হাজার লোক জোগাড় করে ওখানে সেই প্রধানের বাড়িতে আক্রমণ করে বাড়ির মেয়েদেরকেও কাপড় ধরেছে। তারা ন্যাংটো হয়ে গিয়ে জলে গিয়ে নিজেদের ইজ্জত বাঁচাতে চেয়েছে, আর ছেলেদেরও ওরকম মারধর করছে। তো একজন ব্যক্তি এখন যখন ওর খুব মারা যাওয়ার অবস্থায় চলে আসছে, তখন ও পানি চায়। তো তখন ওই এমপির ছেলে আদেশ দিয়ে ওর মুখে প্রস্রাব করিয়ে দেয়। তো অন্য ঘটনা বলছে না, যে আমার সব থেকে খারাপ লেগেছিল এটা, যে যদি এরকম হয় যে একটা মানুষ মারছে, মরে যাচ্ছে, তার মুখে প্রস্রাব করে দিতে পারে, তাহলে আমাদের পুলিশে থাকার দরকারটা কী? তো আমি ওই রেড করে ওই এমএলএকেও অ্যারেস্ট করি, এমপির ছেলেকেও অ্যারেস্ট করি, হাজতে রাখি, কোর্টে পাঠাই। কোর্টে এমএলএর বেল হয়, কিন্তু শর্ত 3 মাস উনি নিজের এলাকায় ঢুকবেন না, আর প্রতিদিন থানায় ফোন করে জানাবেন যে উনি কোথায় আছেন। এমপি ছেলের বেল হয় না। এরপরে আমাদেরকে ধমকানোর জন্যে, নানুরের নাম আপনারা শুনেছেন, সেখানে একটা পঞ্চায়েত অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, এসডিও এবং আমি তখন এসডিপিও ছিলাম, আমাদের 4 জনকে ডাকে। আমাদের ওখানে যে ডাকা হয়েছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, এসডিও, আমাকে প্রধানত উদ্দেশ্য ছিল আমাদেরকে ধমকানো এবং চমকানো। তো যার জন্যে প্রথমে আমাকে ডিএম, এসপি ওরা খুব ভালো করে ব্রিফ করেছিলেন যে যা বলার আমরা বলবো, তুমি কিছু বলবে না। তো আমি চুপ করেছিলাম। তো ওরা অনবরত আপত্তিজনক কথা বলে যাচ্ছেন। তো সেখানে মন্ত্রী ছিলেন, কয়েকজন এমপি ছিলেন, এমএলএ ছিলেন।
স্বাভাবিকভাবে স্থানীয় এমএলএ সেখানে উপস্থিত থাকতে পারেনি, যাকে আমি অ্যারেস্ট করেছিলাম। কোর্টের অর্ডার ছিল, মানে একবার তার খোঁজও হয়েছিল, তখন বললেন যে কোনো তো উপায় নেই, তো কোর্টের অর্ডার আছে, আসবে কি 3 করে? মাস নাড়ুরে ঢুকতে পারবেন না। না। তো তখন একজন এমপি, পরবর্তীকালে তিনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন, তিনি বলেন যে এমএলএও হয়েছে যেরকম, আমার একটা লাইসেন্স রিভলভার আছে, আমার বাড়িতে যদি যেত তাহলে আমি সরাসরি গুলি করতাম। তো তখন আমি, যে ডিএম এসপি এসডি যারা ছিলেন, যে আপনারা কিছু বলবেন কি না, তো ওনারা আমার কথাও কোনো উত্তর দিচ্ছে না। তখন ওনাদের অনুমতি না নিয়ে আমি উঠে দাঁড়াই। দাঁড়িয়ে আমি বলি যে দেখুন, আপনার প্রথম গুলিতে যদি আমি মরে যেতাম তাহলে তো আপনি বেঁচে গেলেন, আপনার কিছু হলো না। কিন্তু যদি আমি না মরতাম তাহলে কিন্তু আপনাকে গুলি করতাম, আপনার কোমরে দড়ি বাঁধতাম, টানতে টানতে নিয়ে এসে হাজতে ঢোকাতাম, তারপরে আপনাকে কোর্টে পাঠাতাম। এই যে আমি যেটা বলেছি, বলে এত সাহস হয় কোথা থেকে, আলোচনা করে কোনো লাভ নাই। মন্ত্রী, এমপি, এমএলএ সব দাঁড়িয়ে গেলেন, আলোচনা ভেঙে গেল, আমার ট্রান্সফার হয়ে গেল। তো এইটা আমি যে বকুল উপন্যাসের দ্বিতীয় পর্বে এই ঘটনাটা উপন্যাসে আমি লিখেছিলাম। তা আমার স্ত্রী পরবর্তীকালে আমাকে যেটা জানিয়েছে, যে এইটা পড়ে উনি খুব ইমপ্রেসড হন, যে এরকম মানুষ হয়, আমার এরকম একটা মানুষ দরকার। তার মানে তা ওটা আপনার জীবনে কাজে লাগলো। সে আপনি যাই বলেন। তো তারপরে আমার স্ত্রীর এক দিদি যাদবপুরে পড়ান, তো তিনি এডুকেশনের লোক। তো আমার ওখানে একটা এডুকেশন কলেজ আছে, যেখানে প্রথমে বিএড শুরু করেছিলাম, পরে এমএড যখন শুরু করতে যাচ্ছি তখন প্রফেসর লাগে, আমি প্রফেসর পাচ্ছিলাম না। তখন ওনার কাছে আমি যাই যে আমাকে দু একজন টিচার জোগাড় করে দেন। সেই সূত্রে আমাদের আলাপ হয় এবং ওনার দিদিরা আমার সঙ্গে বিয়ের প্রস্তাবটা দেয়। আমার স্ত্রীরও মত ছিল, আমার মারও মত ছিল। তখন আমরা এই রেজিস্ট্রি অফিসে এসে আমি, আমার মা, ওনার দাদা দিদি, দুই ফ্যামিলি থেকে আমরা রেজিস্ট্রি বিয়ে করি, কিন্তু দুই ফ্যামিলি উপস্থিত। এবং সেই সময় ভিন্ন ধর্মে বিয়ে। হ্যাঁ, আমাদের বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। ভিন্ন শুধু ধর্ম নয়, ভিন্ন ভাষা, ভিন্ন প্রদেশ ভিন্ন, কিন্তু আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসতেন। তিনি অন্য ওনার তো আরও 3টে মেয়ে আছে, তো উনি কারো বাড়িতে গিয়ে কোনো দিন রাত কাটাননি, কিন্তু আমার বাড়িতে এসে থাকতেন। না, আপনি তো প্রত্যেকটা সাধারণ মানুষেরও একটা ভরসার জায়গা, না? না, মানে আপনি এরকম কোনোখানে আছেন মানে সেই জায়গায় ভালো কিছু হবে, এটা সাধারণ মানুষ ভাবতো যখন আপনি পোস্টিং পেতেন সেখানে। হ্যাঁ, সাধারণ মানুষ ভাবতো যে, আমি একটা ঘটনা বলছি, সাধারণ মানুষ, যে ওখানে একটা রেডি আমি বেরোচ্ছিলাম, তো একটা রাস্তা দিয়ে একজন, পরে জেনেছি তারা স্বামী স্ত্রী ছিলেন, হাঁটছিলেন এটা কোথায়? শিলিগুড়িতে। আচ্ছা। তো তারা রাস্তাটা ছাড়ছিলেন না, তো আমি গাড়ি থেকে নেমে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম, দিয়ে চলে গিয়েছিলাম, একটা রেডে যাচ্ছিলাম, আমার তাড়াতাড়ি ছিল। তো এইটা নিয়ে তিনি প্রতিষ্ঠিত লোক ছিলেন, উনি খুব অফেন্ডেড হন এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের নাম শুনেছেন, আমি থাকা অবস্থাতেই ওখানে স্টেডিয়ামটা হয়। আমার নামগুলো এখনও মনে আছে, নন্দভূষণ দা তখন ওখানকার ফোসিনের চেয়ারম্যান ছিলেন। ফোসিন মানে হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স। তো নন্দভূষণ দাকে বলছিলেন, এই অভিযোগটা জানাচ্ছিলেন, আমি অন্য ঘর থেকে ওভারহেয়ার করি। তো বলছিলেন যে এরকম আপনারা চলুন বা কত অভিযোগ করুন, কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হোক ওনার মধ্যে। তো নন্দভূষণ যেটা বললেন, পরে আমি একটু লজ্জায় পেলাম, তো বললেন যে উনি টাকা পয়সা ঘুষ টুস নেন। তো ভদ্রলোক যে বলছে যে না, সেটা নেন না। তো ওনার কাছে গেলে উনি সেই কাজটা করে দেওয়ার চেষ্টা করেন? তো বললেন যে হ্যাঁ, সেটা করেন। তো বলছে যে দেখুন, ওনার এরকম একটা ব্যবহারের জন্য আপনার খারাপ লেগেছে, আমরা যদি ওনার বিরুদ্ধে লাগি, ওনার যদি এখানে ট্রান্সফার হয়ে যায়, তো উনি তো আরেক জায়গায় এরকম পোস্টিং হবে, আমাদের লস হবে। তো এইসব আপনি ভুলে যান। আমি কথা বলি, তো আমার তখন মনে হলো যে আমার আরও সাবধানে কাজ টাজ করতে হবে, এরকমও যাতে অভিযোগ আমার বিরুদ্ধে না আসে। না ওঠে। তো ওইটা আমি দেখেছিলাম যে সাধারণ মানুষ যে কী পরিমাণ মানে
মানে ফেডারেশন ফসিনের চেয়ারম্যান, মানে বিগ লোক, আপনি কলকাতায় জানেন যে কোনো এখানে ওনার চেয়ারম্যান খারাপ হলে, লেগে গেছিল। হ্যাঁ। কিন্তু উনি ওনাকে যখন ওইভাবে বললেন, ওটা ওভার হেয়ার করে আমি কিন্তু পরবর্তীকালে আরও সংযত হয়েছিলাম। ওখানকার লোকেরা মানে এতটা আমাকে সাহায্য করতেন, আমি 2-3টে ঘটনা বলতে পারি, তাহলে আপনি বুঝতে পারেন যে পুলিশ শুধু যদি একটু সৎ থাকে এবং যদি লোকে বোঝে যে এনার কাছে গেলে ইনি সাহায্য করার চেষ্টা করেন, বাস, আর কিছু করতে হবে না, আপনাকে একদম দেবতার পর্যায়ে নিয়ে যায়। এবং আমাকে কেউ সামনাসামনি এরকম কথা বলেছেন, আমি উপন্যাসে সে কথা লিখেছি। একদিন যেটা আমি বলছি, আমার আর একটা শর্ত ছিল, নীতি ছিল, যে আমার সঙ্গে কেউ দেখা করতে চাইলে আমি তার সঙ্গে দেখা করতাম, যখন হোক। তো সেই জন্যে আমার কাছে কে দেখা করতে আসছে আমি এসব ভেরিফাই করে দেখতাম না, যারা আসতো সকলকে ডাকতাম। তো একদিন এরকম আমি কার্ডগুলো দিয়েছি ডাকতে, তো আপনি যেমন সামনে বসে আছেন, তিনি এসে সামনে এসে বললেন, বললাম বলুন। তো বলছে আমি অমুক ডাকাত। হ্যাঁ, আমার সামনে বসে বলছে আমি ডাকাত। তা আমি বললাম যে আপনি ডাকাত, তো আপনাকে আমি ধরার জন্য পুলিশকে বলেছি, আর আপনি আমার অফিসে এসছেন। বলে ওই জন্যই তো এসছি। আমি বলছি ওই জন্যই তো এসছি। বলে কেন এসছেন? বলছে স্যার এটা ঠিক, আমি ডাকাত, আমার বিরুদ্ধে যে কেসগুলো আছে সেগুলো মিথ্যে কেস না, ঠিক ঠিক কেস। তা আমি বললাম যে তাহলে এখন কি হয়েছে? বলে স্যার আমি এখন আর ডাকাতি করি না, আমি ডাকাতি ছেড়ে দিয়েছি। তো বলে কেন ছাড়লেন? তো বলছে স্যার কী বলবো, তখন সোনার দাম এত লাখের উপরে হয়নি। তো ধরুন আমি একটা ডাকাতি করে একটা সোনার হার পেলাম, হারটার দাম 30,000 টাকা। আমি যখন দোকানে বেচতে যাব, দোকানদার জানে যে আমি ডাকাত, আমাকে 3,000 টাকার বেশি দাম দেবে না। আর 3,000 টাকা নিয়ে যেই আমি বেরোবো, আপনার লোক দোকানের বাইরে দাঁড়িয়ে থাকবে, আমার কাছে 1,000 টাকা নিয়ে নেবে। তারপরে পার্টির লোকেরা, তারাও 1,000 টাকা নিয়ে নেবে। বাকি 1,000 টাকায় আমার পেটও ভরে না, পরার কাপড়ও জোটে না, কিন্তু আমার দুর্নাম যে আমি ডাকাত। সেই জন্য আমি ঠিক করেছি যে আমি আর ডাকাতি করব না। সৎভাবে রোজগার করে যদি কিছু পয়সা জোটে, খাবার জোটে, আমি খাবো, নাহলে না খেয়ে থাকবো, কিন্তু আমি ডাকাতি করবো না। আমি বললাম যে খুব ভালো কথা। তো আমি বলছি ভালো কথা তো স্যার আপনি বলছেন। তো বলে কী হলো? বলে স্যার আপনার অফিসাররা বলছে যে আমরা তো তোমাকে ডাকাতি বন্ধ করতে বলিনি, অর্থাৎ তুমি ডাকাতি করো আর না করো আমাদেরকে হপ্তা দিতে হবে। তখন বলুন স্যার, আমি যখন ডাকাতি করতাম তখন দিতাম, কিন্তু এখন আমি ডাকাতি করছি না, আমি কোথায় থেকে হপ্তা দেবো? কি অবস্থা! বলুন। হ্যাঁ ডাকাত, সে অফিসে এসে কথা বলছে, অ্যাডিশনাল স্পিড, এটা বাস্তব ঘটনা। তো আমি বললাম যে তাহলে আপনি কি চাইছেন? তো বলছে স্যার আপনি একটা খোঁজ নিন, খোঁজ নিয়ে যদি দেখেন যে সত্যি আমি এখন ডাকাতি ছাড়িনি, ডাকাতি করছি, তাহলে আপনাকে ওই লোকও লাগাতে হবে না, আপনাকে ধরতেও যেতে হবে না। একটা চায়ের দোকানের নাম বললো, যে ওখানে বলে দেবেন, আমি এসে আপনার কাছে সারেন্ডার করে দেবো। কিন্তু যদি স্যার আপনি দেখেন যে আপনার লোকেরা আমাকে আবার ডাকাতি করতে বলছে, হপ্তা চাইছে, তাহলে কি করবেন? বিপদটা দেখুন আপনি। মানে আপনি কি সংকটে, শাখের করাত অবস্থা। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি বললাম যে আমি ব্যবস্থা নেব। তো উনি চলে গেলেন, আমি খোঁজ নিলাম সত্যি। এবং যেটা আপনার খুব আশ্চর্য লাগবে, যে আমি দেখলাম যে ও ডাকাত সত্যি কথা বলছে, আমার থানার ওসিরা সত্যি কথা বলছে না, তারা ওর কাছ থেকে টাকা আদায় করার জন্য ওকে ডাকাতি করতে বলছে এবং আমার বিরুদ্ধে লাগাচ্ছে যাতে আমি ওকে ধরার ব্যবস্থা করি, ও হপ্তা দেওয়া শুরু করে যেতে। তো আমি তো জানেন পুলিশ অফিসে প্রতি মাসে ক্রাইম কনফারেন্স হয়, সেখানে সব অফিসাররা থাকেন। তো সেখানে আমি বললাম যে দেখুন, আমাদের কাজ লোককে অপরাধ করা থেকে ছাড়ানো, এবং আপনারা জানেন কি না জানি না, পুলিশের জন্য এর একটা ফান্ডও আছে ইংরেজ আমল থেকে, যে কোনো অপরাধী ছেড়ে দিলে তাকে অর্থ সাহায্য করে কোনো কাজ করতে সাহায্য করা। তো কেউ একজন নিজে থেকে ছেড়ে দিয়েছে, তাকে আমরা আবার ডাকাতি ধরাতে চাইছি, তো এটা তো অপরাধ। দেখুন আমি যদি এরপরে শুনি
যে আপনারা কেউ এরকম করেছেন, তাহলে কিন্তু তার চাকরি শুদ্ধই যেতে পারে, এরপরে আমাকে আপনারা বলবেন না। তো আমি যতদিন ছিলাম ততদিন আর ওনার আর করেনি। অসুবিধা হয়নি। আমি চলে আসার পর কী হয়েছে আমি আর জানি না, এটা খোঁজ নেইনি। তো আপনি দেখছেন যে ডাকাতও ভরসা করে যে একজন পুলিশ অফিসারের কাছে গেলে আমি বিচার পাবো। পুলিশের এরকম ইমেজ থাকা উচিত। সত্যিই তো তাই, সাধারণ মানুষ ভয় কেন পাবে পুলিশকে? তারপরে আর একটা উদাহরণ দিচ্ছি, সেটা আমার শিলিগুড়িতে সব থেকে বেশি, মানে অনেক দিন, মানে আমাকে 5 দিন ধরে সিজার করতে হয়েছিল, এত মাল উদ্ধার হয়েছিল। রেলওয়ের মাল চুরির একটা চক্র ছিল। তো সেই চুরি করতে একটা লরি ভাড়া করে সেখানে 32 জন লোককে ভাড়া করা হয়েছিল। ওদের মধ্যে একজন আমাকে বলল, স্যার আজকে এতটার সময় এখান থেকে এই মালগুলো চুরি হবে, হয়ে এখানে এই গোডাউনে আসবে। আমাকেও ভাড়া করেছে, এই ঘণ্টাখানিকের কাজ, আমাদেরকে কিন্তু মোটা টাকা দিতে চেয়েছে। তা আমি বললাম যে তাহলে আপনাকে বাদ দিয়ে অন্য যারা আছে আমি অ্যারেস্ট করে নেব। বললো না স্যার, তাহলে তো আমাকে মেরে ফেলবে, আপনি আমাকেও অ্যারেস্ট করবেন। বুঝে যাবে তো না হলে। হ্যাঁ হ্যাঁ। তো আমি এর খবর অনুসারে রেডি থাকলাম, গিয়ে ওখানে যে চেকপোস্ট সেখানে থাকলাম। লরির নাম্বারটা আমার যেহেতু আমাকে দিয়ে দিয়েছিলেন, খুব সহজে লরিটা ধরা পড়লো, এবং ড্রাইভার ছাড়া ওখানে 32 জন লোকই ছিল। এবার ড্রাইভারকে, সেই লোকগুলোকে কাস্টডিতে নেওয়ার পর আমি বললাম যে কোথায় ডেলিভারি দেওয়ার কথা আছে, চলো। তো ড্রাইভার তো প্রথমে রাজি হচ্ছিল না। তখন ওকে বললাম যে দেখো, চুরির মাল নিয়ে তো ধরা পড়েছেন, অতএব আপনার বাঁচার কোনো সম্ভাবনা নাই। যদি গিয়ে ওখানে ধরান তাহলে আপনার কথা আমি ভাববো যে আপনাকে হায়ার করেছিল, আপনাকে কেসে দেবো কিনা, আর না হলে আপনি এত ইনভলভ আছে আমি সেরকম কেস দেবো। তো আপনাকে গোডাউনে নিয়ে চলে গেল। ওরা তো গোডাউন খুলে নিয়ে বসে আছে রাত্রে, দুপুর রাতে। তখন আমি তো লরি নিয়ে গিয়ে ঢুকলাম ওখানে, লরিতে চড়ে পিছনে আমার গাড়িকে ডাকলাম, লোকজনকে ডাকলাম। তারপরে দেখছি গোডাউনে অনেক মাল আছে। লোকগুলোকে তখন গ্রেপ্তার করলাম। তারপরে বলছে তো একটা না 5 দিন ধরে সিজার করতে হয়েছিল। আপনার টিম আপনাকে কখনো ধোকা দেয়নি, ছেড়ে চলে আসেনি কখনো? না এরকম হয়নি? না, মানে আমার জুনিয়র অফিসাররা আমাকে খুব পছন্দ করতেন। যেমন কলকাতাতেই হয়েছে, কলকাতাতে আমাকে 2বার এরকম অ্যাটাক করার চেষ্টা হয়েছিল, একবার কাশীপুর আর একবার জয়পুরিয়া কলেজের কাছে। তো 2বারই আমার টিম আমাকে ছেড়ে আসেনি, ফলে আমার প্রাণহানির কোনো সম্ভাবনার সৃষ্টি হয়। আমরা তো এই ধরনের ঘটনা কলকাতাতেও দেখেছি। কলকাতাতে দেখেছি, আমি তখন খুবই চাকরিতে সবে ঢুকেছি, মেতে সাহেব মার্ডার হয়ে গেছিলেন, আমার একটা বই আমি তার নামে উৎসর্গও করেছি। খুব কিন্তু ভয়ঙ্কর ঘটনা ছিল। হ্যাঁ, তো এইটা সঙ্গের লোকেরা ছেড়ে না পালালে এরকম ঘটনা ঘটতে পারে না। আমার লোকেরা আমাকে কোনোদিন ছেড়ে পালায়নি। শিলিগুড়িকে আমরা চিকেন স্নেক বলি, আপনি ওরকম একটা জায়গায় বেশ অনেক বছরই ছিলেন। না, এইটা আমার এত নাম হয়েছিল যে লোকে মনে করে আমি অনেক বছর ছিলাম। আমি অ্যাকচুয়ালি ছিলাম 13 মাস, 1 বছর 1 মাস। ও, তার মধ্যে এত কাজ করেছেন? হ্যাঁ, ওখানে এত বেশি, মানে প্রতিদিন খবরের কাগজে বেরোচ্ছে, প্রতিদিন টিভিতে বেরোচ্ছে, রেডিওতে বেরোচ্ছে, যার জন্য লোকে মনে করে আমি দীর্ঘদিন ওখানে কাজ করেছি, কিন্তু আমি মাত্র 13 মাস ছিলাম। এবং সেখানেও আপনি অন্য রাজ্যে গিয়েও রেড করেছেন? হ্যাঁ, অন্য রাজ্যে রেড করে, আমি যে বললাম আমার একটা নীতি ছিল যে যত রাতই হোক আমি তার সঙ্গে দেখা করি। কেউ আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলছি, কেউ যদি পারেন আমাকে বলবেন যে আমার সঙ্গে কোনো দিন দেখা করতে চাইছেন কিন্তু আমি দেখা করিনি, এরকম কেউ বলতে পারবেন না। মানে যখনই হোক আমি তাকে দেখা করে নিতাম, খুব সুন্দর একটা সে রেকর্ড। অপরাধী হলেও তার সঙ্গে আমি দেখা করতাম। আমি তো উদাহরণ দিলাম যে ডাকাত ডাকাত দেখা করতে এসছে। আসে। হ্যাঁ, তো সেদিন আমি অনেক রাত পর্যন্ত কাজ করেছি, তারপরে সবে শুয়েছি। আমাকে নিচে থেকে সিকিউরিটির লোকেরা বললেন যে স্যার আপনার সঙ্গে একজন দেখা করতে চাইছে। তারাও জানে যে দেখা করতে চাইছে মানে সাহেব দেখা করবেন। তা আমি তখন দেখলাম ঘড়িতে রাত 1:30 বাজছে। তা আমি তো জামা কাপড় পরে অফিসে আসলাম। তো যিনি কথা বলতে চাইছেন তিনি বলছেন যে না, একাই কথা বলতে হবে। তো আমার লোকদেরকে আমি বাইরে পাঠালাম। একটু একটু ভয় যে লাগে না তা নয়, তো হ্যাঁ, অত বুঝতে পারছেন। রাত্রিরে।
দুটোর সময় কেউ এসে একা একা কথা বলতে যায়, একটা গুলি করে মেরে দিয়ে চলে গেলো। তার পরে যাই হোক, তো ভয় থাকে, কিন্তু ঝুঁকে নিতে হয়, নাহলে আমি যা বলছি সেটা হতো না। তো তিনি যেটা বললেন, ওর একটা ব্যাকগ্রাউন্ড আছে। শিলিগুড়ি আপনারা জানেন কি না যে স্মাগলিংয়ের জন্য, মানে একমাত্র মুম্বাই ছাড়া কোথাও এর থেকে বেশি স্মাগলিং হয় বলে আমার জানা নেই। কারণটা হচ্ছে একদিকে নেপাল বর্ডার, একদিকে ভুটান বর্ডার, একদিকে বাংলাদেশ বর্ডার। মুম্বাইতে এতগুলো বর্ডার নেই। সত্যিই তাই। হ্যাঁ, তারপরে তো অত স্মাগলিংয়ের একটা খুব বড় জায়গা, স্মাগলিং চলে খুব। আর বৈকুণ্ঠপুরে আপনি দেখবেন যে, আমি শিলিগুড়ি নামটা আমার উপন্যাসে ব্যবহার করিনি, বৈকুণ্ঠপুর ব্যবহার করেছি। বৈকুণ্ঠপুরে একটা বড় জঙ্গল আছে, তো সেখান থেকে কাঠচুরি একটা বড় ব্ল্যাক মার্কেটিং। আর শিলিগুড়ি এবং উপরে তরাই অঞ্চলগুলোতে চা বাগান আছে, সেখানে সব রেশন সাপ্লাই হয়। সেই রেশনের ভালো চাল বা অন্য খাবারের জিনিসগুলো নিয়ে ওখানে যারা ব্যবসায়ী আছে, খারাপ জিনিসগুলো ওখানে ঢোকান। এবং সরকারি আধিকারিকরাও যুক্ত এর সঙ্গে। যুক্ত, এর জন্য আমি গ্রেপ্তার টেপ্তার করেছি। ফলে আর সেখানকার ব্যবসায়ীরা, শিলিগুড়িটা খুবই তাড়াতাড়ি বেড়ে ওঠা শহর, আপনি দেখবেন ওখানকার এত পোটেনশিয়াল আছে যে ওই যে উত্তর পূর্বের 8টা রাজ্যে এই শিলিগুড়ির উপর দিয়ে স্থলপথ পুরোটা। ফলে ওখানে ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্যে এই ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা, এই কাঠচোররা, স্মাগলাররা সকলে মিলে একটা টাকা তোলে, দিয়ে তারা আমাকে প্রথমে, ওদের প্রথম পদক্ষেপ ছিল আমাকে ঘুষ দিয়ে বশ করা। কিন্তু ওরা ঘুষ দেওয়ার চেষ্টা করে জানে যে আমি ঘুষ নেই না কারোর কাছ থেকে। যেমন এটা আমার সারা জীবনে ছিল, অন্য ঘুষ তো দরকার, আমি কাছ থেকে ডায়েরি ক্যালেন্ডার নিই না, কেউ এক প্যাকেট মিষ্টি নাড়লে নেই না, এটা আমি বরাবর মেনে আসছি, এখনও করি। তো দেখলো যে তো ঘুষ দেওয়া যাবে না, তাহলে কী করা যায়? ওরা তখন রাজনৈতিক নেতাদের ধরলো যে আপনারা টাকাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ট্রান্সফার করে দিন। কিন্তু ওখানে আমার বদলিটা হয়েছিল, আমি তখন বাঁকুড়ায় অ্যাডিশনাল এসপি ছিলাম। জিএনএলএফের মুভমেন্ট চলছিল সুভাষ গ্রীষ্মের অধীনে। তো ওখানে যারা পোস্টিং ছিল তাদের দ্বারা ওখানে কাজে অসুবিধা হচ্ছিল, সামলাতে পারছিল না। আর কে হান্ডা তখন ওখানে ওএসডি হিসেবে ওনার পোস্টিং হয়েছে। আর কে হান্ডা জ্যোতি বসুর কাছে এসে বলেন যে আমাকে নজরুল ইসলামকে দিন, কারণ আমার একদম স্টেট কার্ড কাজ করার ব্যাপারে প্রচুর খ্যাতি আর কুখ্যাতি যাই বলেন ছিল। তো আমার পোস্টিং হয়েছিল ওখানে বাই নেম, এবং সেটা মুখ্যমন্ত্রী নিজে করেছিলেন, জ্যোতি বসু করেছিলেন। হ্যাঁ। তো ফলে যখন রাজনৈতিক নেতারা এসে, ওদের সাধারণত দৌড় করতো যে জয়কৃষ্ণ ঘোষ ছিল, তাদেরকে ধরা, যে এটা ট্রান্সফারটা করে দিতে হবে, এইভাবে তো করে ওরা, অন্য জায়গায় এটা সুবিধা হয়। কিন্তু ওনারা বলেন যে এই ক্ষেত্রে এই জন্যে করা যাবে না, যে যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বাই নেম করেছেন, অত মুখ্যমন্ত্রীর সম্মতি নিতে হবে, আমরা বলতে পারবো না। অতএব আমার বদলিটা, টাকা দিয়ে বদলিটাও হয় না। প্রথম দফা আমাকে ঘুষ দেওয়া, দ্বিতীয় দফা ছিল ঘুষ দিয়ে বদলি করা, সেটাও হলো না। তখন ওরা মিটিং করে, কিন্তু ওরা আমাকে গুন্ডা বদমাশে প্রচণ্ড ভয় পেত। অনেক কারণ আছে তার, সেগুলো আমি বলতে পারি একদম। আর আপনি যদি দেখতে চান তাহলে বকুল প্রথম পর্ব দেখে নিতে পারেন। না না, আমি শুনবো আপনার কাছ থেকে। না, সেটা তো অনেক সময় লাগবে, খানিকটা বলুন। হ্যাঁ। তো এইটা যখন হলো, তখন এই যে ভদ্রলোক 1:30টার সময় আমাকে দেখা করতে এসছেন, উনাকে এই যারা মিটিং করছে, মানে শুধু শিলিগুড়ির মধ্যে না, পশ্চিমবঙ্গ রাজ্যে নয়, বিহারের গলগলিয়া বলে একটা জায়গা, এটা খবরের কাগজে বেরিয়েছিল, বড় খবর হয়েছিল। তো যখন এই গলগলিয়ায় মিটিং করছে, তখন এই চায়ে দেওয়ার জন্য যাকে নিয়ে গেছিলো তার খুব খারাপ লেগেছে। আমি তার কিন্তু কোনোদিন কোনো উপকার করিনি এর আগে। তো ওনার এটা মনে হচ্ছে যে এরকম একটা লোক গেলে লোককে সাহায্য করে, এই লোকটাকে খুন করে দেবে। তো ওইখান থেকেই ও বাস ধরে, লরি ধরে, হেঁটে ও চলে এসছে। আস্তে আস্তে 1:30 হয়ে গেছে। তো আমার তো শুনে প্রথমটা খুবই ঝটকা লাগলো। তো তারপরে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হয়। আমার যে একটা টিম ছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে আমি আমার লোক দিয়ে বলে দিলাম যে সব পোশাক পরে রেডি হও। আর আমি গাড়ি
রেডি করে দিতে বললাম এমটি সেকশনকে। আমি আইপিএসের পোশাক পরে নিলাম, আমার সঙ্গে লোকদেরকে বললাম আইপিএসের আপনারা সুবিধা জানেন যে সারা ভারতবর্ষে সবাই আইপিএসকে চেনে। তা আমি বললাম যে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবেন যে উনি নিয়ে এসছেন, আমরা কিছু জানি না। আর যে ছেলেটি খবর দিয়েছিল তো ওকে আমি বললাম যে আপনি না গেলে তো আমরা খুঁজতে খুঁজতে সব জেনে যাবে, তো বললে আমি গেলে তো আমাকে মেরে ফেলবে। তখন ওকে আমরা বোরকা পরিয়ে নিয়ে নিলাম, নিয়ে ও ওই ঘরটা দেখালো যে এখানে 3 জন শুয়ে আছে। তো দেখিয়ে দেওয়ার পর ওকে আমরা একটা গাড়ি দিয়ে সরিয়ে দিলাম, নাহলে জেনে গেলে তোকে তো সত্যি মেরে ফেলবে। তারপর গিয়ে আমরা যখন ঘরে নক করেছি, তো তারপরে যারা আমাকে করার জন্য সুপারি টুপারি দেওয়ার মিটিং করে ওখানে শুয়েছিল আমাকে সামনে দেখছে, তখন আপনারা চিন্তা করতে পারেন কীরকম রিয়াকশন হবে। তো ভূত আমি দেখার মতো অবস্থা ঘুম থেকে উঠে। তো আমি কিছু না করে আমার লোককে যেরকম বলে গেছিলো ঈশা করেছি, ও কোনো কথা না বলে ধরে গাড়িতে তুলে নিয়েছে। গাড়িতে তুলে নিয়ে একদম ছুটতে শুরু করেছে গাড়ি। গাড়ি ছুটতে ছুটতে যখন শিলিগুড়ি এলাকায় পৌঁছেছে, তখন আমি ওদেরকে বললাম যে তাহলে তো সুপারিটা দিয়েছেন, তাহলে আমাকে খুন কবে করছে? ওরা তো মিটিং করেছে, আমি তো সব শুনেছি এর কি মুখে। অবস্থা তখন ওনাদের চোখ মুখের! হ্যাঁ, তো একদম সব মুখ টুক শুকিয়ে গিয়েছে। তখন আমি আর একটু বাড়িয়ে বললাম যে দেখুন, আমি ওখান থেকে যে আপনাদের তুলে এনেছি না, আমি কোনো অ্যারেস্ট মেমো করিনি, আইনে তো কোনো রেকর্ড নাই, আর ওখানে কোনো লোক আমার নামও জানে না, চেনেও না। তখন তো ওরা বুঝতে পেরেছে ক্রিমিনালরা তো। কি বলতে চাইছে? হ্যাঁ, তার আমি বললাম যে দেখুন, আমি গুলি করে যদি রাস্তায় আপনাদেরকে ফেলে দিই এখন, তাহলে আমার তো দোষ হবে না, কারণ কেউ জানেই না আপনাদেরকে আমি এনেছি। তখন যদি আপনি ওদের মুখের দিকে দেখেন, তাকানো যাচ্ছে না, একদম কাচুমাচু হয়ে বসে পড়েছে একদম। তা আমি বললাম যে দেখুন, আমি এরকম বেআইনি কাজ করব না, আর আপনাদের আমি আটকেও রাখবো না, আজকেই কোর্টে তুলে দেব। কিন্তু এবং কোর্টে আমি আপনাদের জামিনের বিরোধিতাও করব না, আপনারা জামিন পেয়ে যাবেন। কিন্তু এরপর যদি এরকম কোনো যুক্তি পরামর্শ করেছেন বলে আমি শুনতে পাই, তাহলে আর ধরে আনবো না, ওখানেই গুলি করে দেব। এবার সিদ্ধান্ত আপনাদের। এই যে এই ঘটনাটা হলো না, যাদেরকে ধরে আনলাম তারা ওখানে একদম বহুলভাবে প্রচার করে দিল যে এই অ্যাডিশনাল এসপি মন্ত্র জানে। না হলে আমরা মিটিং করেছি বিহারের গলগলিয়ায়, আর মিটিং করে ওখানে আছি, ওখান থেকে আমাদেরকে ধরে নিয়ে চলে আসলো, এটা কি করে সম্ভব? জানা সম্ভব না। জাদু টোনা কিছু জানে। হ্যাঁ, মন্ত্র জানে এইটা। আর এই মন্ত্র জানা লোক তো বিপজ্জনক। ওখানে যারা গুন্ডা বদমাশ ছিল, যাদেরকে আমি ধরেছিলাম সব শিলিগুড়ি ছেড়ে দিল। মানে দেখুন কাজ কি করে হয়ে যায় আপনি যদি সৎভাবে কাজ করেন না। মানে ওদেরও তো একটা চক্র রয়েছে না, সবাই মুখে মুখে খবর ছড়িয়ে গেছে। হ্যাঁ, যে মন্ত্র জানে, তো তোমরা হয় ধরা দাও, না হলে তো বলেছে গুলি করে দেবে, তাহলে প্রাণ চলে যাবে। ফলে ওখানে প্রচণ্ড এটা নিয়ে প্রচার হয়ে গেল। তো বললাম যে খবরের কাগজেও বেরিয়েছিল বড় করে। মানে এই ঘটনা তো শুধু এখানে নয়, কলকাতায় যখন 1993-র ঘটনা ঘটলো, বউবাজারের যে ঘটনা ঘটে, সেটাতেও তো আপনার তারপর দায়িত্ব পড়েছিল। না, তখন যেহেতু এই ঘটনাটায় খুব সম্ভবত ৬২ জন লোক মারা গিয়েছিলেন এবং একজন ৭টা ডনের ডেরায় ছিল, তুষার তালুকদার আমাকে কলকাতা পুলিশে নিয়ে ডিসিডিউটি স্পেশালের দায়িত্ব দেন, এবং সেটার কাজ ছিল ড্রাগ অ্যাবিউজ বন্ধ করা। কিন্তু অ্যান্টি রাউডি সেকশনটা DC2-র অধীনে ছিল, সেটা নিয়ে আমাকে দিয়ে দেন, আর আমাকে বলেন যে আমি তোমাকে এনেইছি ৭টাটা বন্ধ করার জন্য। তো আমি ৭টা কিন্তু কলকাতা পুলিশ বন্ধ করে দিতে পেরেছিলাম। সেখানেও অনেক গল্প আছে, যে আমি যেদিন দায়িত্ব নিয়েছি ৭টা বন্ধ করার, সেদিন খবর পেলাম যে ওই কাশীপুরে যে একটি পেন্সিলার ধরা পড়েছে। আপনারা ৭টার পেন্সিলার বোঝেন কি? হ্যাঁ, যারা লেখে। যেটা লেখে। তা আমি কাশীপুর থানাকে ফোন করে বললাম যে আমি এই পেন্সিলের সঙ্গে কথা বলবো। তো বললো যে স্যার, আমরা তো কোর্টে ফরওয়ার্ড করে দিয়েছি, এখন কি করে সম্ভব হবে? ওর কিছু চাইছিল না আমি কথা বলি। আমি বললাম ঠিক আছে, তাহলে কোর্টে গিয়ে বলুন যে ওকে কাস্টডিতে চান,
তারপরে আমার কাছে নিয়ে আসুন। এখন ডিসি বলেছে ওরা কাস্টডিতে নিয়েছে, তারপর ওকে আমার ঘরে নিয়েও এসছে। তো আমি এরকম সামনাসামনি ওকে কথা বলবো, তো আমি কিছু জিজ্ঞেস করার আগেই ও কাঁদতে শুরু করলো। আমি বলছি, আপনি কাঁদছেন কেন? বলে, স্যার এরকম তো কথা ছিল না স্যার। আমি বললাম, এরকম কথা ছিল না? কীরকম কথা ছিল? তো বলে, স্যার আমি তো ওই রেল লাইনের সাইডিংয়ে ওইসব একটু কাজ টাজ করতাম, কাজ মানে অপরাধ। তো স্যার ওখানে তো খুব কড়াকড়ি হচ্ছে, তো আমি আমার কাজ ছিল না, মেয়েটা অসুস্থ, তো যারা সারটা লেখে ওরা যদি অ্যারেস্ট হয় তাহলে সারটাটা বন্ধ হবে, তো লোকসান হয়ে যাবে। সেই জন্য আমাকে বললো যে তুই যাবি, থানার লোকেরা তোকে কোর্ট পর্যন্ত নিয়ে যাবে, তারপরে ওখানে ছাড়া পাবি, 250 টাকা তোকে দিয়ে দেবো। তা আমার তো সঙ্গে কথা, স্যার কোর্ট পর্যন্ত আসতে হবে, তারপর 250 টাকা। তা আমি তো দেখছি কোর্ট থেকে এখন আপনার কাছেও নিয়ে চলে এসছে। আমি বুঝতে পারলাম, বুঝলেন কিছু? মানে ও হ্যাঁ। পেন্সিলার না, কিন্তু পেন্সিলারকে ধরলে সারটাটা বন্ধ হয়ে যাবে, ও তো 250 টাকা দিয়ে ওকে ভাড়া করে নিয়ে এসছে। এবং পুলিশরা বাকিরা তারা জানতেন। জানতেন যে বন্ধ করতে পারে না কোনো পুলিশরা, পুলিশের লোক। করতে চায় না তার হ্যাঁ, মানে। তো তো বুঝতে পারছেন যে পুলিশের লোক যারা নিয়ে এসেছিল তাদেরকে বেইজ্জতি। তো আমি তো পুরো ব্যাপারটা জেনে গেলাম। তারপরে সেই জন্য ওখানে কিছু না বলে আমি রেড করতে গিয়ে আমাকে ওখানে ঘেরার চেষ্টা করেছিল। সেখানে তৎকালীন শাসক দলের একজন যুবনেতাও ছিল, কিন্তু আমার লোকেরা আমাকে ফেলে আসেনি, ফলে সেই যুবনেতাকে শুধু আমরা গ্রেপ্তার করে ধরে নিয়ে এসেছিলাম। তো আমি যেটা বললাম যে জুনিয়র অফিসাররা আমাকে মানে ঠিক রাখার জন্য সেরকম চেষ্টা করতেন। কিন্তু আপনি এটাও দেখেছেন যে পুলিশের মধ্যে প্রচুর পরিমাণে করাপশন রয়েছে এবং তারাই এই ধরনের ঘটনাগুলোকে বন্ধ করতে চাইছে না। মানে সেখান থেকে টাকা আয় হয় এবং শাসক দলের লোকেরা সেই টাকার ভাগ নেয় পুলিশের কাছ থেকে। হ্যাঁ। এবং আপনি এই যে মমতা ব্যানার্জি ছিলেন, আমার কাছে যেটা খবর, এই যে কাউকে ডিজি বা সিপি, এসপি বা ওসি ওই পদ দেওয়ার সময় তার সঙ্গে এগ্রিমেন্ট হতো যে মাসে মাসে কত টাকা তুলে দিতে হবে। তো তারা আর কি অপরাধীদের কাছ থেকে তো টাকা তুলবে, ভালো লোকদের কাছ থেকে টাকা তুলতে গেলে তো অসুবিধা আছে। তার মানে তো সৎ থাকার উপায়ই থাকছে না। না, আমি যদি অসৎ না হয়, আমি তো 33 বছর চাকরি করেছি, কারো যদি ক্ষমতা থাকে, যারা আমাকে একদমই দেখতে পারেন না, আপনি কংগ্রেসের লোকদেরকে জিজ্ঞেস করুন, সিপিএমের লোকদেরকে জিজ্ঞেস করুন, তৃণমূলের লোকদেরকে জিজ্ঞেস করুন। আমি একটা ঘটনা বলছি, ওই চ্যানেলে আপনি আগে কাজ করতেন, সেই চ্যানেলে একদিন এরকম ঘটনা হয়েছিল আমি যখন বলছিলাম। তো তখন সে শাসক দলের একজন লোক বলছেন যে আপনি যখন ছিলেন তখন এরকম নিরপেক্ষভাবে কাজ করতেন, সততার সঙ্গে কাজ করতেন। তখন আমি ওই চ্যানেলেই তাকে চ্যালেঞ্জ করেছিলাম যে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমি কয়েকজনের নাম বলেছিলাম, তার মধ্যে তাপস রায় তখন সেই দলে ছিলেন, আর গৌতম দেবের নাম বলেছিলাম, শিলিগুড়িতে আমি 2 জায়গায় কাজ করেছি। আমি বললাম যে আপনি এদেরকে ফোন করুন, এরা যদি বলে যে আমি সৎভাবে কাজ করতে না, নিরপেক্ষভাবে কাজ করতে না, দক্ষতার সঙ্গে কাজ করতে না, তাহলে আমি চ্যানেলে আসা বন্ধ করে দেবো, তাহলে আমার কোনো অধিকার নেই আমার কথা বলার। তো ওখানে যে সঞ্চালক মহাশয় কিন্তু তাপস রায়কে ফোন করেছিলেন, এবং তাপস রায় যেটা বলেছিলেন সেটা চ্যানেলে তিনি বলেছিলেন, এবং তার ফলে অন্য কোনো ওদের প্রতিনিধি আমার সম্বন্ধে কিছু বলতে গেলে একটু ভেবেচিন্তে কথা বলতো। এটা আপনি মানে আপনার মতন এরকম ধরনের মেরুদণ্ডযুক্ত মানুষ কিন্তু খুব কমে গেছে পৃথিবীতে। খুব কমে গেছে, কিন্তু জুনিয়র অফিসারদের মধ্যে অনেকেই আছেন। আছেন। হ্যাঁ, তাহলে এটা তো আশার কথা। আসার কথা, কিন্তু সিনিয়র অফিসাররা খুব অসৎ হয়ে গেছেন। এই যে পুলিশে তো খারাপ হয়েছে, সেগুলো কিন্তু ওই ডিজি, সিপি, এসপি এদের জন্য। মানে এই খবরগুলো আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি তো বলছি, এই দেখুন আমি তো খুব সাধারণ লাইফ লিড করি। দেখুন আজকেও আপনার এখানে আসতে হবে, আমার কসবাই মোটর মিলস একটা কাজ ছিল, সেখানে আমি কাজ করেছি। তারপর সেখান থেকে বাস ধরে আমি গিয়ে ভৌমিক মার্বেলে নেমেছি, তারপরে হেঁটে আমার বাড়িতে গিয়েছি। কালকে আমার আলিপুর কোর্টে একটা কেসের কপি তোলার জন্য আসতে হয়েছিল। তো কপি তোলার পর আমি ভবানী ভবন বাস স্টপের থেকে যখন
আমি বাস ধরার জন্য বসে আছি, তখন আমার সঙ্গে আগে কাজ করেছেন একজন জুনিয়র অফিসার এলেন, কথা বললেন। তো তারপরে আমি যখন বাসে উঠে গিয়েছি তখন ফোন করেছি, স্যার আপনি কোথায়? এই তো আরেকজন যিনি আমার সঙ্গে কাজ করেছেন তিনি আপনার সঙ্গে দেখা করতে গিয়েছেন, পাচ্ছেন না। আমি বললাম যে আমি তো বাস ধরার জন্য বসেছিলাম, বাস এসছে, উঠে গেছি। তো কালকেও আমি আলিপুর কোর্ট থেকে বাসে গিয়ে ভূমি কুমার বিলে নেমেছি, তারপরে হেঁটে বাড়িতে গেছি। ফলে আমি আপনাকে আর একটা উদাহরণ দিচ্ছি যে একটা দৈনিকে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে আমার পুলিশ প্রসঙ্গ বলে একটা বই আছে, এটা নন গেজেটেড পুলিশ কর্মচারী সমিতির একটা প্রবন্ধ আকারে প্রথমে লেখা হয়েছিল। তো সেটা শাসক দলের চাপে পড়ে তারা পত্রিকাগুলো সব তুলে নেয়। আমি তখন বই আকারে ওটা বের করে দিই, গভর্নমেন্টের সঙ্গে আমার প্রচণ্ড বিরোধ হয়। তো সেখানে আমি যেগুলো অভিযোগ করেছিলাম তার মধ্যে একটা ছিল যে এক রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী ছাড়া কারো এসি গাড়ি চড়ার সরকারি আদেশ নেই। কিন্তু আমি বললাম যে আইএস আইপিএস অফিসার, মন্ত্রীরা, আমি উদাহরণ দিয়ে লিখেছিলাম যে ধরুন কেউ দুগ্ধ দপ্তরের মন্ত্রী আছেন, মিল্ক ফেডারেশন থেকে একটা গাড়ি নিয়ে নিচ্ছে, আর একটা সংগঠন থেকে আর একটা গাড়ি নিয়ে নিচ্ছে, ওখান থেকে একটা ফোন নিচ্ছে, ফলে তারা দুর্নীতি করছে। তো তারা নিজের লোকদেরকে কী করে হলো, সে এসি গাড়ি চড়ছে, বেআইনি। তা আপনারা যদি এগুলো চড়তেই দেন তা আইন করে দেন। এই যে সরকারি যে গাড়ি দেয় সেটা সরকারি কাজ করার জন্যে, আপনার বাড়ির কাজ করার জন্য না, বাজার করার জন্যও না। তো এইটা খুব খারাপ লেগেছিল। তো এইটা নিয়ে কোনো শাসক দলের নেতাদের প্ররোচনায় একটি কাগজ চিঠি লিখেছে যে উনিও তো সরকারি গাড়ি নিয়ে এরকম দেশের বাড়িতে যান, এখানে যান, ওখানে যান, এরকম করে অনেক কিছু লিখেছিল। তো আমার একটা ছিল এই সরকারি গাড়ির ব্যাপারে, আমি ব্যক্তিগত কাজে কখনো সরকারি গাড়ি ব্যবহার করতাম না। আমি যখন লালবাজারে থাকতাম, এসপ্লানেডে নামলে ওই লালবাজার পর্যন্ত হেঁটে যেতাম, আর ট্রেনে আসলে শিয়ালদায় নেমে ট্রাম ধরে লালবাজারে আসতাম। তো এগুলো আমার ক্লিয়ার ছিল। একজন আইপিএস অফিসার হ্যাঁ, হয়েও আইপিএস অফিসার হয়ে এখনও আমি ট্রেন ধরেই যাই মুর্শিদাবাদ। লাস্ট যেবার গিয়েছি ট্রেন ধরে গিয়েছি, ট্রেন ধরে এসেছি। না, এটার সুবিধা কী? আমাকে কেউ আঙুল তুলতে গেলে কী অবস্থা হয় সেটা আমি বলছি। তো আমি সে পত্রিকায় লিখলাম যে আপনারা দেখুন যে আমি কোনো দিন যদি আমার কোনো কাজে গাড়ি ব্যবহার করি, সরকারের একটা নিয়ম আছে, সে গাড়ি ব্যবহার করলে আমার উপরের লোকের অনুমতি নিতে হয় এবং পার কিলোমিটার এত করে টাকা জমা দিতে হয়, একদম স্কেল আছে। তো আমি যদি আমার কোনো কাজে নিয়ে থাকি তো এরকম আমার টাকা জমা দেওয়া আছে। এর বাইরে যদি আপনি একদিন দেখাতে পারেন যে আমি সরকারি গাড়ি আমার নিজের কাজে ব্যবহার করেছি, তাহলে আমি কিছু বলবো না। কিন্তু যদি আপনি লিখছেন একদিনও না দেখাতে পারেন, তাহলে আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। একদম ঠিক। তখন সে কাগজের ওরা আর একটা খবর করে যে আমরা, এটা আমাদের কথা নয়, অনিল বিশ্বাস বলেছেন বলে আমরা লিখেছি। অনিল বিশ্বাস তখন সিপিএম পার্টির সেক্রেটারি, সিপিএম পার্টি ক্ষমতায়। আমি তখন অনিল বিশ্বাসকে চিঠি লিখলাম যে কাগজ দাবি করছে যে আপনি এটা বলেছেন, তাহলে আপনি দেখাবেন যে একদিন আমি আমার সরকারি কোনো গাড়ি বেসরকারি কাজে ব্যবহার করেছি। যদি না দেখাতে পারেন তাহলে আপনার নামে মানহানির মামলা করব। তো অনিল বিশ্বাস আমাকে খুব ভালো চিনতেন। আমার ড্রাইভার বলছে, স্যার পার্টির লোকেরা বলছেন যে আপনি গাড়িটা ব্যবহার করেছেন, এটা দেখাতে হবে। তা বললেন যে দেখাবেন। তো বলে স্যার কী করে দেখো? আমি ওদেরকে বললাম যে স্যার তো প্রতিটা গাড়িতে সই করেন কোথায় গিয়েছেন দেখে, তা আমরা কোথাও গিয়েছে লিখতে পারি, কিন্তু সই করাবো কী করে? উনি তো দেখে সই করেন। যখন বলেছে যে এটা করা সম্ভব নয়, তখন অনিল বিশ্বাস আমাকে লিখিত জানিয়েছিলেন যে আমি এরকম কথা বলিনি। আমার কাছে সেই চিঠি এখনও আছে। উনি তখন সেক্রেটারি সিপিএমের এবং সিপিএম ক্ষমতায় আছে। আমি তখন সেই চিঠির কপি দিয়ে খবরের কাগজকে চিঠি লিখলাম যে এবার বলুন তাহলে আপনাদের নামে মানহানির মামলা কেন করব না। সেই সময় আপনি যে সময়ের কথা বলছেন, অনিল বিশ্বাসের মুখের উপর কথা বলার ক্ষমতা সিপিএমের নেতা মন্ত্রীদেরও ছিল না। কিন্তু আমি বলতাম, আমি তো বললাম যে আমি চিঠি লিখে বলেছিলাম যে মানহানির মামলা করব, এবং সে তিনি চিঠির উত্তরও দিয়েছেন যাতে মানহানির মামলা না করি। আমার কাছে সেই চিঠি এখনও আছে।
এটা একটা মারাত্মক হ্যাঁ, ক্ষমতা। কারণ আপনি দেখাতে পারবেন না একদিন যে আমি সরকারি গাড়ি আমার বেসরকারি কাজে ব্যবহার করেছি। আপনি একদিনও দেখাতে পারবেন না। কিন্তু আপনি আইপিএস অফিসার, এটাও কি কোথাও একটা সাপোর্ট? কেননা আপনাকে যদি কাজ থেকে বাদ দিতে হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিতে হবে। সেক্ষেত্রে ধরুন যারা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করছেন তাদের চাকরি চলে যাওয়া বা তাদের সাসপেন্ড করে দেওয়া, বসিয়ে দেওয়া তো খুব সহজ। একজন যদি খুব সাবধান থাকে সৎ হয়ে, তাহলে তার চাকরি ছাড়ানো অত সহজ নয়। মানুষ করে কি, আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে আরজিকর কাণ্ডে লোকাল ওসি অ্যারেস্ট হয়ে গেলেন, ওনাকে সিপি যেটা বলেছেন উনি সেটা করেছেন, কিন্তু লিখিত নেননি। আমাদের কন্ডাক্ট রুলসে কী বলা আছে জানেন? আমি আপনাকে কন্ডাক্ট রুল বলে দিচ্ছি। আমাদের তো আইএএস, আইপিএস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের লোকেরা অল ইন্ডিয়া সার্ভিস, মানে এই সার্ভিসগুলো হচ্ছে 3টের বেশি নাই সারা ভারতে। এদের হচ্ছে যে আপনার স্টেট গভর্নমেন্টের অধীনে কাজ করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে কাজ করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করেন তুলে যে অন্য স্টেটে দেবেন, তাও দিতে পারেন। তো এখানে যে আমাদের যে কন্ডাক্ট রুলস আছে তার 3 নম্বর ধারা, আমি ধারাও বলে দিচ্ছি। সেখানে বলা আছে যে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে যে আমি কাউকে গ্রেপ্তার করবো কি না, এরকম সিদ্ধান্ত, তো সেটা অফিসার নেবে আইন অনুসারে, নিজের বিবেক অনুসারে যেটা ঠিক মনে করবে। যদি তার উপরের কোনো অফিসার, সে ব্যুরোক্র্যাট হোক বা পলিটিক্যাল বস হোক, বলেন যে না এরকম করতে হবে, তাহলে তিনি লিখিত চাইবেন। লিখিত যদি দেন, যিনি লিখিত দিচ্ছেন তিনি দায়ী থাকবেন। আর লিখিত যদি না দেন, সেটা করতে অফিসার বাধ্য নন। সেই জন্য আমার কাছে কারো কোনো সুবিধা হতো না, কোনো বেআইনি কাজ করতে আমি বললাম যে আমি করব না। দেখুন, মমতা ব্যানার্জি 2009 সালে জেতার পর যখন রেলমন্ত্রী হন, তিনি ব্যক্তিগতভাবে ফোন করে আমাকে প্রথমে আপনাদের একজন সাংবাদিকের ফোন থেকেই ফোন করেন, তারপরে ওনার কাছে যাওয়ার জন্য বলেন। আমি তখনও রাজি হয়নি, কিন্তু পরে তিনি আরও 3-4 বার ফোন করেন এবং তিনি অফিসিয়ালি চান আমাকে, রাজ্য সরকার আমাকে ছেড়ে দেয়, তখন আমাকে যেতে হয় ওনার কাছে। এবং উনি যখন তারপরে এখানে মুখ্যমন্ত্রী হন, তিনি আবার আমাকে এখানে ফেরত চান। উনি 20 তারিখে শপথ নিয়েছেন, 25 তারিখে আমাকে ফেরতের জন্য চিঠি লেখেন। কিন্তু এখানে নিয়ে এসে আমাকে অনেক দিন কম্পালসারি ওয়েটিং, প্রায় 6 মাস। হ্যাঁ অনেক দিন, হ্যাঁ ওরকম হবে। এবং তখন আমাকে প্রথমে উনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হওয়ার জন্য প্রস্তাব দেন। তা আমি ওনাকে বলি যে আমি জন্মসূত্রে আমি মুসলমান, আমার নামটাও আরবিতে আছে, কিন্তু আমি প্র্যাকটিসিং মুসলমান নই, আমি নামাজ পড়ি না, রোজা করি না। মুসলমানরা আমাকে মুসলমান মনে করেন না, হিন্দুরা মুসলমান মনে করেন। কিন্তু ওখানে গিয়ে আমি তো, আপনাদের অনেক নেতারাও জমি দখল করে বসে আছে, তা আমি যখনই ব্যবস্থা নেব, ওই নেতারা মুসলমানদেরকে খেপাতে শুরু করবে যে এ বিশ্বাসী মুসলমান নয়, তো আমি ওয়াকফ বোর্ডে যাব না, না বলে দিই। তখন উনি হোম ডিপার্টমেন্টে ওএসডি বলে একটা পদ সৃষ্টি করেন। তখন আমি বলি যে আমার কাজ কি হবে, আমার এসিআর কে লিখবে, আমি কার এসিআর লিখব, এটা সুনির্দিষ্টভাবে না জানালে আমি ওখানে জয়েন করব না। তখন ওরা খুব ক্ষেপে যান, মমতা ব্যানার্জি আমাকে লিখিতভাবে জানায়, তারপর ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করা হবে, ব্যবস্থা নেওয়া হবে, এরকম হুমকি দিয়ে। আমি বলি যে আপনারা ব্যবস্থা নিন, যদি আমার ক্ষমতা থাকে আমি নিজেকে রক্ষা করব, নাহলে আপনারা যা পারেন করবেন। এটা ওনারা ভালো আইন জানেন না বলে আমাকে এরকম হুমকি দিয়েছিলেন। আইনটা এরকম, আমাদের এই যে অল ইন্ডিয়া সার্ভিসের কথা বললাম, অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার রুলস বলে একটা রুলস আছে। সেই রুলে এখানকার কোন কোন পদে আইএস অফিসারদের পোস্টিং হবে, কোন কোন পদে আইপিএস অফিসারদের পোস্টিং হবে, এটা দেওয়া আছে। এবং সেই পদে পোস্টিং হলে আমি যেতে বাধ্য। কিন্তু এর বাইরে, যেমন আমাকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বলছে বা ওএসডি হোম বলছে, এর দুটোর কোনোটাই ক্যাডার পোস্ট নয়। অর্থাৎ এই পথে আমি রাজি না হলে আমাকে ওখানে পোস্টিং করা যায় না, এটা বলা আছে। আমি বললাম যে আপনারা ব্যবস্থা নিন। ব্যবস্থা আমার কাছে নিতে পারেনি, কিন্তু তখন মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার প্রচণ্ড
হিচ হয়ে যায় এটা, যে আমি যত চ্যালেঞ্জ করি যে পারলে ব্যবস্থা নিন। ফলে উনি পরবর্তীকালে আমার যখন ডিজি হওয়ার সময়, আমি সিনিয়র মোস্ট ডিজি, আমার বইয়ের লেখা জাল করে এবং সুপ্রিম কোর্টের রায়ের অংশবিশেষ জাল করে আমার বিরুদ্ধে প্রসিডিং শুরু করে। সেই প্রসিডিংয়ের বিরুদ্ধে আমি বিভিন্ন মামলা করেছিলাম। এই 12 তারিখে ক্যাটে আমার পক্ষে রায় হয়েছে। এই 12 তারিখে? এই 12 তারিখে, এতদিন বাদে? এতদিন বাদে। কারণ মামলা এদেশে চলতে থাকে অনেকদিন ধরে। আপনার 7 বছর পেনশন হোল্ড হয়েছিল? আসলে রেগুলার পেনশন 7 বছর পরে, আমি 14 সালে রিটায়ার করেছি, 21 সালে আমার রেগুলার পেনশন চালু হয়েছে। এটার কি কারণ? এটার কারণ এই যে প্রসিডিং করেছেন। আর আরও দেরি হয়েছিল এই কারণে, যখন সব মিটে গেল, সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে আমাকে পেনশন দিতে হবে এবার, মানে এটা সুপ্রিম কোর্টে যাওয়ার পর অর্ডার হয়েছে। তো তখন এরা করলো কি, যে কাগজপত্র আমার পাঠালো, ইচ্ছাকৃতভাবে আমাকে বেশি বেতন দিয়ে বা ওরকম হিসাব ভুল রেখে পাঠালো। ফলে আমি আগে যে প্রফেশনাল পেনশন পেতাম সেটাও পাচ্ছি না, রেগুলার পেনশনও পাচ্ছি না। বেশ কয়েক মাস আমার কোনো পেনশন ছিল না, ফলে আমাকে টাকা ধার করে খেতে পড়তে হয়েছে। আপনার মতো একজন সৎ অফিসার? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার ওই যাদবপুরে আমার স্ত্রীর দিদি পড়ান, আমার ভাইরাও বলেছিল যে আমাদের কাছ থেকে টাকা নাও, কিন্তু আমি ওই আমার স্ত্রীর দিদির কাছ থেকেই ধার করে চালিয়েছিলাম, পরবর্তীকালে শোধ দিয়ে দিয়েছি। কত খারাপ লাগে শুনলে না স্যার? একদম এটা খারাপ লাগে না। না, আমাদের তো খারাপ লাগছে। না, আমি বলেছিলাম অফিসারদের, দেখুন আরও মজা আছে, এই যে আমার বিরুদ্ধে প্রসিডিং শুরু করলেন, তো তারপরে মমতা ব্যানার্জি আমার জন্মদিনে 13 সালে 3 ফেব্রুয়ারি আমার রেকর্ডের জন্মদিন, তো জন্মদিনের শুভেচ্ছা দিয়ে ফুল টুল দিয়ে আমার বাড়িতে লোক পাঠালেন। মহিলার মানে কোনো রকম নীতিবোধ নেই। তো আমার এত খারাপ লাগলো, তো আমি দীর্ঘ চিঠি লিখেছিলাম। সেটা সার কথা হচ্ছে এই, যে মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে জন্মদিনের চিঠি পাঠানো আপনার ডিউটির মধ্যে পড়ে না, আর আপনার মতো একজন দুর্নীতিপরায়ণ মহিলার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আমি মর্মাহত। এবং আরও একটা ফ্যাক্টর, এই যে ধরুন আমি কথা বলছিলাম আপনার সাথে পুলিশ নিয়ে, বর্তমান সময় এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এবার দেখুন আমরা যে মুহূর্তে কথা বলছি অলরেডি আমাদের সরকার পরিবর্তন হয়ে গেছে, এখনও নতুন সরকার আসার পর আমরা জানি না কি হবে, কিন্তু এর আগে অবধি যা সিচুয়েশন ছিল, পুলিশের উপর থেকে কিন্তু মানুষের ভরসা পায় উঠে যাওয়ার জোগাড় হয়েছিল। একজন সৎ পুলিশ অফিসার হিসেবে আপনার কতটা খারাপ লাগার জায়গা এটা? দেখুন, আমার খুবই খারাপ লাগতো। আমি বিভিন্ন যে ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করলে সেটা আমি বলতাম। এর জন্য দায়ী কিন্তু নিচের দিকের অফিসাররা নন, উপরের দিকে আমাদের মতো আইপিএস অফিসাররা এর জন্য দায়ী। তারা নিজেদের বেআইনি সুযোগ সুবিধার জন্য এই শাসক দলের নেতা নেত্রীদের এত দাস হয়ে গিয়েছিলেন যে বলতেও লজ্জা করে। ফলে তারা পুলিশ পোস্টটাকে একদম নষ্ট করে দিয়েছেন। তারা পার্টির জন্য টাকা তুলতেন, সেহেতু পার্টির লোকেরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না। আপনি দেখুন না, এই যে 2-1 দিন আগে দেবরাজ গ্রেপ্তার হয়েছে, অত টাকা সে কী করে তুলতে পারে? এই যে আপনি অনুব্রত মণ্ডলের কথা দেখুন, একজন থানার ভারপ্রাপ্ত অফিসারকে ফোন করে তার স্ত্রী এবং তার মাকে বলাৎকার করবেন প্রস্তাব দিচ্ছেন। তারপরে পুলিশের লোকেরা তার ওই ফোনটা পর্যন্ত সিজ করতে পারেনি। কেন? মমতা ব্যানার্জির জন্যে। কারণ মমতা ব্যানার্জির সঙ্গে অনুব্রত মণ্ডলের সম্পর্ক খুব ভালো। তিনি বলেন যে ওর ব্রেনে একটু অক্সিজেন কম যায়, কিন্তু যার ব্রেনে অক্সিজেনই যায় না তাকে নেতা রাখার কী দরকার সেটা উনি বলেননি। উনি বলেন যে ওনাকে বীরের সম্মান দিয়ে বের করে আনতে হবে। আর একজন ওনার বোধহয় মাস্তুতো ভাইটাই হবে, তিনি তো বললেন যে বাঘের বাচ্চা। আমি জানি না, তা আপনারা হয়তো জানেন। না, এগুলো না একটা সময় গিয়ে একটু মানে হাস্যকর পর্যায়ে চলে গেছিল, যখন সাধারণ মানুষ দেখতে পাচ্ছিল কি চলছে। না, আপনি তো দেখেছেন যে ফল তাই। ভোট হচ্ছে, একজন ভোট দিতে যাচ্ছেন, তার ভোটটা অন্যকে দিয়ে দিচ্ছে। বিরোধী প্রার্থীদের ভোট দিতে হবে, তার উপরে টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে। বিরোধী প্রার্থীদের যেখানে
টিপে ভোট দিতে হবে সেখানে আতর লাগিয়ে দেওয়া হচ্ছে, তার মানে যেমন বাইরে আসবে তখন বুঝবে যে কাকে ভোট দিয়েছে। তো এগুলো তো ওই মমতা ব্যানার্জির জন্য হচ্ছিল, অভিষেক ব্যানার্জির জন্য হচ্ছিল। কিন্তু কোনো পুলিশ অফিসার কি ছিলেন না যিনি মেরুদণ্ডযুক্ত মানুষ? এই যে যার মেরুদণ্ড সোজা থাকে, আমি তো বামফ্রন্ট আমলের শেষের দিকে আমাকে কোনো ইলেকশনে ডিউটি দেওয়া হতো না, তৃণমূল আমলে আমাকে কোনো দিন ইলেকশন ডিউটি দেওয়া হয়নি। আমাকে প্রথম দিকে আমি দু একবার ভোট দিতে পারিনি, শেষের দিকে ভোট আসলে বলতাম হয় আমাকে ডিউটি দাও, নাহলে আমাকে ছুটি দাও, আমাকে ছুটি দিয়ে দিত। তার মানে এটা দাঁড়ালো যে সৎ অফিসারদের ভোটের ডিউটি দেওয়াই হয় না। না, আমি আমি তো সাক্ষী, জলজন্ত সাক্ষী। বামফ্রন্ট আমলে প্রথম দিকে দিত, কিন্তু দু একটা ঘটনা হওয়ার ফলে আমাকে ভোটের ডিউটি দেওয়া বন্ধ করে। আর তৃণমূল আমলে কোনো দিন দেয়নি আমাকে ভোটের ডিউটি, বাইরে থেকে লোক আনে। আপনি এই যে তৃণমূল আমলটা, এই যে 15 বছর, আপনি তার মধ্যে প্রায় 14 সাল অবধি চাকরি করেছেন সম্পূর্ণভাবে। কি কি দেখেছেন, কি কি পরিবর্তন দেখেছেন? এখানে কোনো আইন বলে কিছু ছিল না। সব শাসক দলের নেতারা যা বলতেন, পুলিশের উপরের লোকেরা সেটা করতেন, এবং তারা অবলীলায় বেআইনি কাজ করতেন। এই যে বললাম, শুধু আইএস আইপিএস অফিসাররা কতটা খারাপ হতে পারে, যে আমার বিরুদ্ধে প্রসিডিং করেছিল, আমার বইয়ের লেখা জাল করেছিল, আমি ক্যাটে সেটা প্রমাণ করেছি, এবং যে কোনো আইন জানা লোকের সামনে আমি প্রমাণ করতে পারবো। সুপ্রিম কোর্টের রায় জাল করছে, চিন্তা করুন। সই করেছেন কে? হোম সেক্রেটারি, একজন আইএস অফিসার। এই ধরনের যারা করাপ্ট পুলিশ অফিসার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই দেশে? আইন আছে, কিন্তু আইনটা তো প্রয়োগ করতে হবে। কে প্রয়োগ করতে পারে? তো যিনি পুলিশ মন্ত্রী তিনি করতে পারেন, মুখ্যমন্ত্রী করতে পারেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারেন। কিন্তু করা হয় না। আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, আমাদের এখানে একজন আইপিএস অফিসার ওই যে চিটফান্ডের তদন্তের সময় মমতা ব্যানার্জিদের বিরুদ্ধে যেসব প্রমাণ ছিল সেগুলো লোপাট করেছিল, এরকম অভিযোগ আছে। লোপাট করা মানে তিনি তো ওগুলো ধ্বংস করে দেননি, নিজের কাছে রেখেছেন যে দরকার হলে যাতে প্রয়োগ করতে পারেন। যার জন্য দেখুন মমতা ব্যানার্জি তাকে কমিশনার করলেন, তাকে ডিজি করলেন, রিটায়ারমেন্টের পর তাকে এমপি করলেন ভয়ে। মানে এই পুলিশ অফিসাররাও নেতাদের ভয় পান, নেতারা পুলিশ অফিসারদের ভয় পান, কেন তিনি জানেন করাপশনটা। তার মানে একে অপরকে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তো এই যিনি এই যে তদন্ত প্রমাণ লোপাট করেছে, তিনি এমপি হন আর মন্ত্রী হন, তাকে তো গ্রেপ্তার করা উচিত। না, আসলে আমাদের সিস্টেমটা না একটু অন্য রকমই হয়ে গেছে ভারতবর্ষে। এখন আমরা ভাবতে শুরু করেছি যে কোনো কিছু হয়তো আর ভালো হবে না। মানুষ আশা হারাতে শুরু আমি করেছে। আশা হারাইনি, এখনো আমি আশা করি যে ঠিক হবে। আমি আশা করছি মৃত্যু পর্যন্ত, আমি এই বিশ্বাস নিয়েই মরতে চাই যে ঠিক হবে। সব মানুষ এত খারাপ হয়ে যায়নি, অনেক মানুষ খারাপ হয়েছে, সব মানুষ না। স্যার, আপনার কর্মজীবনের কথা শুনলাম, কিন্তু একটু আপনার ছেলেবেলা সম্বন্ধেও শুনতে হবে, কেননা এই বেসটা তো ছোটবেলা থেকেই কোনো না কোনোভাবে শুরু হয়েছে, তৈরি হয়েছে। আমার মা বাবা লেখাপড়া না জানা লোক ছিলেন, তারা আদর্শবাদী ছিলেন। স্বাভাবিকভাবে তাদের প্রভাবে আমি আদর্শবাদী হই। তারপর আমার প্রাইমারি স্কুলের মাস্টারমশাই অমরেন্দ্রনাথ পাল, তিনি আমার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, আদর্শবাদ এগুলো খুব ভালোভাবে পুঁতে দিয়েছিলেন। তো পরবর্তীকালে আমি যখন হাই স্কুলে আসি, সেখানে যেসব মাস্টারমশাইরা এরকম আদর্শবাদী, তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো হয়। আমি কলেজে যখন আসি, যেসব শিক্ষকরা এরকম আদর্শবাদী, তাদের সঙ্গে সম্পর্ক ভালো হয়। আমি কেমিস্ট্রি নিয়ে পড়তাম, পাশে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের ক্লাস করতাম, কিন্তু ধরুন যে বাংলার টিচার শক্তিনাথ ঝা, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ইতিহাসের টিচার গোষ্ঠভেরি চ্যাটার্জি, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। দীপঙ্কর চক্রবর্তী ইকোনমিক্সের টিচার, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। সৌমেন গুপ্ত পলিটিক্যাল সায়েন্সের টিচার, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। সেই জন্যে আমার এই আদর্শবাদী লোকদের সঙ্গে কলেজেও আমার ভালো সম্পর্ক ছিল, যার ফলে আমার যে মানসিক গঠনটা এরকম আদর্শবাদী হয়ে যায়।
আমি ইচ্ছে করলেও খারাপ কাজ করতে পারবো না, এরকমভাবে তারা আমাকে তৈরি করে দিয়েছেন। আপনি মুর্শিদাবাদের একেবারে গণ্ডগ্রাম বলা চলে এরকম একটি গ্রাম থেকে এসেছেন, হ্যাঁ, সেটা যেখানে একটা একসময় প্রাইমারি গণ্ডগ্রাম ছিল। স্কুলও ছিল না। প্রাইমারি স্কুল ছিল না, মাধ্যমিক পাস করা কোনো লোক ছিল না। তার মানে সেই গ্রামে প্রথম আইপিএস তো বটেই, মাধ্যমিক পাশও আপনি। হ্যাঁ, মাধ্যমিক পাস করি, পরে গ্র্যাজুয়েশনও করি, পরে তো পোস্ট গ্র্যাজুয়েশন করি, পিএইচডি করি, ডিলিটও করেছি এখন। মানে বাদ নেই কিছু। আমি না, জানতে বাদ অনেক কিছু আছে। আমি জানতে চাইবো যে এই যে এরকম একটা গ্রাম থেকে আইপিএস অফিসার, এই জার্নিটা এটা কিভাবে হলো? আইপিএস হবেন এটা আপনি ভাবলেনই বা কি করে? এক্সিকিউটিভ বা করলেন কিভাবে? দেখুন, তখন আমি এই সিভিল সার্ভিস সম্পর্কে কিছু জানতাম না। প্রাইমারি স্কুল যখন পড়ি তখন ওখানে পিডব্লিউডি জমির উপর একটা গাছ কাটা নিয়ে একজন অফিসার ওখানে যান, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো দেখলাম যে সব লোক ওনাকে খুব খাতির করছে। তো তখন আমি প্রাইমারি স্কুলের মাস্টারমশাই জিজ্ঞেস করি যে এরকম চাকরি পেতে হলে কী করতে হবে। তো আমার মাস্টারমশাই ওটা জানা ছিল না। তারপরে হাই স্কুলে এসে মাস্টারমশাই জিজ্ঞেস করি যে এরকম চাকরিতে যেতে হলে কী কী করতে হবে। তো হাই স্কুলের মাস্টারমশাই জানা ছিল না। তো ওরা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসারকে খোঁজ করে আমাদের স্কুলে একটা কে কীরকম চাকরিতে যেতে হলে কী করতে হয় তার জন্য একটা আলোচনা করে। তো এখন বুঝি তিনিও ডব্লিউবিসিএস থেকে এমপ্লয়মেন্ট সার্ভিসের লোক ছিলেন এই গ্রুপের। তো তিনি ডব্লিউবিসিএসের সিলেবাসটা আমাকে বলে দিলেন, আমি সেটাই জানতাম। কলেজে ভর্তি হওয়ার পর একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে যে স্বল্প সঞ্চয় অধিকার গভর্নমেন্টের একটা সংস্থা একটা ডিবেট অর্গানাইজ করলো। তো আমি স্কুল লাইফ থেকে ডিবেট করতাম এবং স্কুল থেকেই ডিস্ট্রিক্টও ফার্স্ট হয়েছে এরকম। তো সেই ডিবেটে আমি ফার্স্ট হলাম। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সভাপতি ছিলেন, তার কাছ থেকে প্রাইজ নিলাম এবং সেই প্রাইজ নেওয়ার সময় 2-4টে কথা হলো। তখন উনি নাম কি, কোন কলেজে পড়ি, কী হতে চাই, সব 2-একটা কথা জিজ্ঞেস করলেন। আমরাও এখন জিজ্ঞেস করি। তো সেইটাতে আমার সঙ্গে আলাপ হয়ে গেল। তো এইটা থেকে আমার মনে হলো যে তাহলে তো ইনি তো বলতে পারবেন। আমি ওনার অফিসে একদিন চলে গেলাম কলেজ থেকে। তো যেতে তখন ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন রথিন দে, আমার এখনও মনে আছে, ফিজিক্সের লোক উনি। তো তখন এনভি জগন্নাথন বলে একজন আইএস প্রফেশনাল ওখানে ট্রেনিং নিচ্ছিলেন। আপনি হয়তো জানেন যে আমাদের আইএস আইপিএস অফিসারদের, যেমন আমাদের আইপিএস অফিসারদের মুসৌরিতে ট্রেনিং হয় 3 মাসে, নাগপুরে মাঝখানে ট্রেনিং হয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের, তারপর হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে 1 বছর মতো ট্রেনিং হয়, তারপরে আর্মি অ্যাটাচমেন্ট বা বিএসএফ অ্যাটাচমেন্ট এসবের পর এই ব্যারাকপুরে এসে 3 মাস স্টেট ল শিখতে হয়, তারপর 6 মাস জেলায় ট্রেনিং নিতে হয়। এই জেলা ট্রেনিংয়ে এসপি অফিসে ট্রেনিং আছে, ডিআইবি অফিসে, ডিইবি অফিসে, সিআই অফিসে এবং থানার ওসির অফিসে, মানে থানাতেও ট্রেনিং নিতে হয়। তো সেরকম আইএস অফিসারদেরও ওরকম ট্রেনিং নিতে হয়। তো ওই অফিসারটা তখন ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে ট্রেনিং নিচ্ছিলেন। তো উনি ফ্রেশ আইএস দিয়ে এসছেন সিভিল সার্ভিস। তো উনি আমাকে বললেন যে এরকম পরীক্ষা হয়, এই সাবজেক্ট নেওয়া যায়। প্রথম আমি জীবনে জানলাম যে সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিলে কি কি বিষয় নিতে হয়। তো আমি তো আমাদের প্রাইমারি স্কুলে যেটা বললাম উচ্চাকাঙ্ক্ষা ছিল, আর আমাদের মাস্টারমশাই শনিবারে সাপ্তাহিক আসর করতেন। তো আমি তো যে গান জানেন তিনি গান করতেন, যিনি নাচ জানেন তিনি নাচ করতেন। আমি তো এসব কিছু শেখার সুযোগ হয়নি আমার। তো আমাকে তিনি বক্তৃতা করতে বলতেন। প্রথম দিন আমার মনে আছে আমাকে বিদ্যাসাগরের উপর বক্তৃতা করার জন্য বলেন। উনি যখন বললেন যে বিদ্যাসাগরের উপর বক্তৃতা করতে হবে, আমি বললাম যে স্যার ওনার বর্ণ পরিচয় বইটার উপরে ওনার নাম লেখা আছে, আপনি বলেছিলেন যে এই বইটা উনি লিখেছেন, এছাড়া তো বিদ্যাসাগরের ব্যাপারে আমি কিছু জানি না, আমি সাধারণ ঘরের ছেলে। তো উনি আমাকে একটা বই দিলেন। তো বই তো বড়, অতটা পড়া যাবে না, কোন কোন জায়গায় পড়তে হবে সেগুলো উনি আমাকে দাগও দিয়ে দিলেন। তো আমি প্রথম আমার জীবনে বিদ্যাসাগরের উপর বক্তৃতা করি। তখন আমি এই ক্লাস 1-2 পড়ি। তো আমার মনে হলো যে বিদ্যাসাগর খুব ধনী লোকের ছেলে ছিলেন না, কিন্তু উনি পড়াশোনা করে অনেক স্কুল কলেজ করেছেন। আমার মনে হলো তাহলে আমিও করতে পারবো। এই যে আমার গ্রামে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক, বিএড কলেজ, এমএড কলেজ, প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ, বাংলা মাধ্যমের স্কুল, ইংরেজি মাধ্যমের স্কুল,
এগুলো কিন্তু তখন থেকে আমার মনে হয়েছিল। যেমন আমাদের ১৩টা হোস্টেল আছে আমাদের স্কুল কলেজগুলোতে, তার মধ্যে একটা হোস্টেলের নাম বিদ্যাসাগর হল। তো যার কাছ থেকে আপনি অনুপ্রেরণা হ্যাঁ, পেয়েছিলেন। তার জীবনী বলতে গিয়ে মনে হয়েছিল যে আমিও পারি। তারপরে ধরুন কোনো দিন আমি জগদীশচন্দ্র বোসের জীবনী বলছি, তখন মনে হতো তাহলে বৈজ্ঞানিক হবো। নেতাজির জীবনী বলছি, তখন তাহলে নেতাজি হবো। তো এইরকম আমার বাড়িতে তো সাহায্য করার লোক ছিল না। আমার যখন যেটা পড়তাম আমার সেরকম হতে ইচ্ছে করতো। তো ওই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে দেখলাম, তখন এরকম চাকরিতেও আসতে ইচ্ছে করতো। কতটা কঠিন ছিল আইপিএস এর এক্সাম সেই একদমই সময়? একদমই কঠিন না। কি বলেন? আমি একদম ঠিক কথা বলছি। দেখুন এইটা ছিল। এরপরে কি হলো, আমি এই পরীক্ষাটা, আমার তো সায়েন্টিস্ট হওয়ার উম, ব্যাপারটা আমি যে মার্ক হলো আমার না জানার জন্যে। ধরুন আমি হায়ার সেকেন্ডারিতে যে রেজাল্ট করেছিলাম, ৭২ সাল থেকে জয়েন্ট এন্ট্রান্স চালু হয়েছে। আমি ৭১ সালে পাস করেছি, তখন জয়েন্ট এন্ট্রান্স চালু হয়নি। আমার ম্যাথমেটিক্সের নম্বর বাদ দিয়ে আমি হায়ার সেকেন্ডারি যে নম্বর ছিল আমি ডাক্তারিতে ভর্তি হতে পারতাম। কিন্তু তখন আমার ডোমকলে কোনো এমবিবিএস ডাক্তার ছিল না, এলএমএফে একজন ডাক্তার ছিল। তাকে দেখতাম যে তিনি এই নাড়ি পরীক্ষা করেন আর ট্যাবলেট দেন। তো আমার মনে হতো যে ডাক্তার মানে হয়েছে নাড়ি পরীক্ষা করার ট্যাবলেট দেওয়া। তো সারা জীবন এই কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। তো আমি ডাক্তারি পড়ার কথা ভাবিনি তখন। কলেজে ভর্তি হলাম যে আমি সায়েন্টিস্ট হবো, তো কেমিস্ট্রি নিয়ে ভর্তি হলাম। তো তারপরে আমি বেসের রেজাল্ট এত খারাপ করলাম, আমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, বহরমপুরে থাকার ব্যবস্থা করিনি, বাসে যাতায়াত করতে হলো ডোমকল থেকে, পুরো সময়টা চলে যেত। কলেজ থেকে আমি ডিগ্রিটা পেয়েছি, পড়াশোনা কিছু করতে পারিনি। তখন আমি ঠিক করলাম যে এই এত খারাপ রেজাল্ট, এই পরিচয়ে আমি আমার জীবনটা রাখবো না। আমি ডাক্তারি পড়বো, নাহলে ইঞ্জিনিয়ারিং পড়বো। আমি যাদবপুরে, অন্য সব জায়গায় তখন আমার এজ বারে হয়ে গেছে, যে শিবপুর বা অন্য জায়গায় যেগুলো ছিল। যাদবপুরে তখন এজ লিমিট ছিল না, আমি যাদবপুরে দরখাস্ত করলাম। আর তারপরে ডাক্তারি পড়ার জন্য আমি উত্তর ভারতে কয়েকটা জায়গায় চলে গেলাম খোঁজ নিতে। দু একটা জায়গায় খোঁজও নিলাম, এই লখনৌ বা বেনারস, এইসব জায়গায় ঘুরে এসেছি আমি। সব নিজে নিজেই? পাটনা, হ্যাঁ, নিজে নিজে। তো ঘুরে আমি ফিরছিলাম, ফিরতে ফিরতে ওই বহরমপুর স্টেশনে হাওড়া পর্যন্ত টিকিট কাটা ছিল। তো বহরমপুর স্টেশনে আমাদের যে কলেজের চূড়াটা গঙ্গার ওপর থেকে দেখা যায়, মানে অক্সফোর্ডের প্যাটার্নে তৈরি কলেজ, ওখানে ওই চূড়াটাতে একটা ঘড়িও লাগানো আছে। তো ওইটা দেখে মনটা কীরকম করে উঠলো। তো আমি নেমে পড়লাম ওখানে। নেমে আমি ওই আমার প্রিয় শিক্ষক ডক্টর আশিস চ্যাটার্জির কাছে গেলাম। তো উনি সে শুনে টুনে বললেন যে তুমি কোথায় আছো, কোনো খবর পাওয়া যায় না, তোমার যদি এত কিছু দরকার। তো আমি বললাম যে স্যার আমি এরকম ঠিক করেছি, আমি ডাক্তারি পড়বো বা ইঞ্জিনিয়ারিং পড়বো। তো উনি আমাকে ডিসকারেজ করলেন। সেটার একটা কারণ ছিল। উনি বললেন যে দেখুন, তোমাকে তো আমি দেখেছি, তুমি ডাক্তারিতে ভর্তি হওয়ার, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও, তুমি কারো সাহায্য নেবে না, কোনোটাতে তোমার ফল ভালো হবে না। তা আমি তোমাকে 3 বছর পড়িয়েছি, তুমি কম্পিটিটিভ পরীক্ষা দাও। এই যে তুমি সাহায্য নেবে না, এর কতগুলো ইতিহাস আছে কলেজে। যেমন একদিন এটা হয়েছিল যে আমি ক্লাসে আসতে পারিনি। তা সেকেন্ডারি পর্যন্ত, স্কুল পর্যন্ত আমি ভালো ছাত্র ছিলাম, ক্লাসে ফার্স্ট হতাম, অঙ্কতে 100তে 100 পেতাম, এরকম ছেলে ছিলাম। তো আমার টিচার বললেন যে তুমি কালকে ক্লাসে আসোনি কেন? তো আমি বললাম যে স্যার আমার টাকা ছিল না। তো বলছে টাকার সঙ্গে কলেজে আসার কী সম্পর্ক? তো আমি বললাম যে স্যার আমি তো বাস ধরে কলেজে আসি, ভাড়া না দিলে বাস আমাকে নিয়ে আসবে কেন? তো তারপরে উনি ব্যাপারটা জানতে পারলেন। তো আমাকে 2-1 দিন পরে উনি ডেকে প্রস্তাব দিলেন যে দেখো, আমি হোস্টেলের সঙ্গে কথা বলেছি, কলেজ তোমার জন্য কোনো সিট রেট নেবে না, আর ছেলে যারা থাকে তারা বলেছে যে তোমার খরচটা তারা দিয়ে দেবে। তো কি বলবো দেখুন, আমি মাস্টারমশাইয়ের কাছে কৃতজ্ঞ বটে, আমি তাকে ধন্যবাদও জানালাম। তারপরে বললাম যে স্যার এই প্রস্তাব আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়,
বলে কেন নয়? আমি বললাম যে স্যার আমি খাবো কিন্তু আমি পয়সা দেবো না, আমার পয়সাটা অন্যরা দেবে। তা আমি তো তাদের কাছে ওবলাইজড হয়ে যাব, আমার স্বাধীন সত্তাটা থাকবে না, এটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি সেটাতে রাজি হলাম না। আর একদিন ঘটনা ঘটেছিল, মানে আমি কলেজেও চটি পরে কলেজে আসতাম, মানে জুতো কেনার পয়সা ছিল না, পায়জামা পরে আসতাম। শেষের দিকে প্যান্ট তৈরি করেছিলাম একটা। তো আমি এই সেদিন খালি পেয়ে কেমিস্ট্রি রুমে প্র্যাকটিক্যাল করছিলাম। তো ওই আশিস চ্যাটার্জি এসে আমাকে যাচ্ছে তাই করে বকলেন, যে বলে তুমি কি মরতে চাও? এখানে কত বিষাক্ত কেমিক্যাল থাকে, কাঁচের টুকরো থাকে, এই পায়ে কাঁচের টুকরো জখম হবে, তারপর কেমিক্যালটা ঢুকে যেতে তুমি মরে যাবে। তো আমাকে এই বকতে বকতে বাইরে নিয়ে আসলেন, যে কেন তুমি খালি পেয়ে এসছো কেন? তা আমি তখন বললাম যে স্যার একটা চপ্পল ছিল, তো চপ্পলটা ফিতেটা ছিঁড়ে গিয়েছে, যে আমি যদি ফিতেটা সারাতে যেতাম তাহলে আমার কলেজ আসা হতো না, কলেজের ভাড়া থাকতো না আমার কাছে। তো এটা শুনে ওনার খুব খারাপ লাগলো। তো উনিও আমাকে সাহায্য করার কিছু কথা বললেন, তো আমি রাজি হয়নি সেগুলো। তো এই জন্যে কলেজের মাস্টারমশাইরা আমাকে জানতেন। আর আমি তো বললাম যে আমি কলেজে ডিবেট করতাম, স্কুল লাইফ থেকে করতাম, আমার কলেজকে আমি অল বেঙ্গলেও ফার্স্ট প্রাইজ এনে দিয়েছি, এরকম ওই হিসাবে আমার কলেজের নাম ছিল। প্রিন্সিপাল থেকে সকলে আমাকে চিনতেন, মাস্টারমশাইরা। তো উনি বললেন যে দেখো তোমার এই স্বভাবটা তো এখনও যায়নি, তো তুমি ডাক্তারি পড়ো আর ইঞ্জিনিয়ারিং পড়ো, সেখানে তোমার পয়সা লাগবে, তোমার বাবার পয়সা নাই, আর তুমি অন্যর কাছ থেকে পয়সা নেবে না। এর পেছনে আর একটা ঘটনা ছিল, আমি যখন কলেজে ভর্তি হচ্ছি, ডাক্তারিতে ভর্তি হওয়ার চান্স পাচ্ছি, তো আমাদের ওখানে একজন রাজনৈতিক নেতা ছিলেন। তো তিনি আমার বাবাকে একটা প্রস্তাব দেন যে আমার একটা ভাগ্নি আছে, তার সঙ্গে বিয়ে দিয়ে দিক, আমরা ডাক্তারি পড়াবো। তো আমার বাবা আমাকে বলেন, আমি তো বলি যে না, এটা সম্ভব নয়। তখন আমাদের গ্রামের যে মোড়ল, বাবা তাকে বলেন আমাকে রাজি করানোর জন্য। মোড়ল আমাকে খুব ভালোবাসতেন, উনি খুব বুদ্ধিমান লোক ছিলেন, লেখাপড়া জানতেন না কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন। কীরকম বুদ্ধিমান আমি বলছি, ওনার জানার খুব আগ্রহ ছিল যে ফারাক্কা ব্যালেজ থেকে যে জল ছাড়া হয় কিউসেক বলে। তখন একদিন উনি আমার কাছে বুঝতে আসলেন যে বেটা এই কিউসেক জিনিসটা কী। তো ওনাকে আমাকে বোঝাতে খুব কষ্ট পেতে হয়েছিল। তো তো ওই জন্যে আমাকে খুব পছন্দ করতেন। তো উনি একদিন আমি পড়ছিলাম, আমার কাছে চলে আসলেন, যে বলে বেটা এরা বলছেন এরা তো খুবই ধনী লোক, তো আমাদের বাড়িতে মেয়ের বিয়ে দেবে তো আমরা ভাবতেই পারি না, তো এরা একটা প্রস্তাব দিয়েছে, তো তুমি রাজি হচ্ছ না কেন? আমার আরও মুশকিল, কি করে বোঝাবো? তখন আমি মোড়লকে বললাম যে দেখুন, ওনারা আমাকে পড়াবেন, খরচ করবেন, তো করে আমি ডাক্তার হব, তারপর ওনারা যদি চান, আমি চাইবেন বলছি না কিন্তু চাইতেও তো পারেন, যে আমি ওনাদের মেয়েদেরকে নিয়ে থাকবো, আমার মা বা বাবা কাউকে আমি টাকা দেব না বা আমার সঙ্গে আমি রাখবো না, তা আমি যদি সেটা করি তাহলে আপনি খুশি হবেন? তা বলে সেটা কী করে খুশি হই বাবা? তা আমি বললাম যদি ধরুন ওরা টাকা দিয়ে আমাকে পড়ালো, তারপর ওরা যা বলছে আমি শুনলাম না, আমার মা বাবাকে নিয়ে থাকলাম, ওরা খুবই অসন্তুষ্ট হলো, আপনি খুশি হবেন? তখন মোড়ল বুঝতে পেরেছে, তখন বলছে বাবা আমি আর বলছি না, তোমার যা ভালো হয় করো। তো এই রকম ব্যাপারগুলো আমার কলেজের প্রফেসররাও জানতেন। তাই তারা বারণ করলেন। হ্যাঁ, বললেন যে তুমি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তোমার সেটাও ভালো হওয়া সম্ভব নয়, যেহেতু তোমার আর্থিক অবস্থা ভালো না। বলে আমি তোমাকে 3 বছর পড়িয়েছি, তুমি কম্পিটিটিভ পরীক্ষা দাও, আর তোমার যদি, আমি বললাম যে আমার বাড়ি থেকে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না, বাড়ির আমি বড় ছেলে, একটু লেখাপড়া শিখেছি, কিছু সমস্যা হলে বাবা আমার কাছে চলে আসে, মা আমার কাছে চলে আসে, গ্রামের লোকজন আমার কাছে চলে আসে, মোড়ল আমার কাছে বুদ্ধি নিতে চলে আসে, তো কী করে হবে? তো তখন বললেন যে ঠিক আছে তুমি এক কাজ করো। উনি আমাকে একজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের চাকরি দিলেন। তো সেখানে মাসে 150 টাকা বেতন ছিল। এর আগে আমি যে কাজটা করছিলাম সেখানে মাসে 100 টাকা পেতাম। 50 টাকা বাড়লো। 50 টাকা বাড়লো, কিন্তু ওই ম্যাগাজিন ট্যাগাজিন নিতে হয়, কাগজ নিতে হয়, কম্পিটিটিভ পরীক্ষা দিতে হলে উনি যেটা বললেন এবং ওনার কথা মতো আমি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS 3টেতেই ফর্ম ফিল আপ করে দিলাম।
দিয়ে তো আর একটু টাকা দরকার, তো আমার একজন বয়োজ্যেষ্ঠ দাদা ছিলেন, উনি গার্লস কলেজে পড়াতেন, উনি একটা টিউটোরিয়াল চালাতেন, উনাকে বললাম, তো উনি আমাকে ওখানে 3 দিন পড়ানোর ব্যবস্থা করলেন, 50 টাকা দিতেন। তারপরে আমি কলেজে যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল, ম্যাথামেটিক্স অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছিলাম। তো যে প্রফেসর খাতা দেখেছিলেন, তার ছেলে মেয়ে তখন 12 এবং 11-এ পড়ছে। তো সেই প্রফেসর অনুরোধ করলেন যে তার ছেলে মেয়েকে যেন আমি একটু দেখিয়ে দিই। তো তিনি শুধু আমার ওই হায়ার সেকেন্ডারির পর অ্যাডমিশন টেস্টে জানেন যে আমি খুব ভালো ছেলে, কলেজে যে আমি কিছু পড়াশোনা করতে পারি তো সেটা জানতেন না। তো আমাকে রাজি হতে হলো, এবং তার জন্য আমাকে আবার পড়াশোনা করতে হলো। তো উনি 2 দিনের জন্য 60 টাকা দিতেন। তো আমার যে টাকাটা দরকার কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে সেটা হয়ে গেল। তো আমি ক্লার্কশিপটা দিলাম, দিয়ে জানুয়ারি মাসে আমার চিকেন পক্স হয়ে গেল, মিসলেনিয়াস পরীক্ষাটা আমি দিতে পারলাম না। এটাও তখন আমি জানতাম না যে সিক বেড নিয়ে পরীক্ষাটা দেওয়া যায়। তো আমি জানতাম না, তখন অনেক কিছু জানতাম না, যেমন ডাক্তারের কথা আমি জানতাম না। পরিবারের তরফে যদি সাপোর্ট না থাকে বা সেরকম কেউ না থাকে যে জানাবে বা বোঝাবে, তাহলে এই অসুবিধাগুলো হওয়া আমার মা স্বাভাবিক। বাবা তো লেখাপড়া কিছু জানেন না, তা আমি মিসলেনিয়াসটা দেওয়া হলো না। ডব্লিউবিসিএসটা ফেব্রুয়ারিতে পরীক্ষা ছিল সেবার। তাই মনে করলাম যে কিছুই তো তৈরি হয়নি, আমি অসুস্থ ছিলাম, তাহলে ডব্লিউবিসিএস পরীক্ষাটা আমি দেবো না। তো অ্যাসিস্ট্যান্ট বললেন যে কবার পরীক্ষা দেওয়া যায়। আমি বললাম যে 3 বার। তো উনি বললেন যে তোমাকে 3 বার পরীক্ষা দিতে হবে না, তুমি ধরে নাও যে একবার তোমার চান্স নষ্ট হচ্ছে, বসে যাও। আমি এনার কথা মতো বসে গেলাম। তো কম্পালসারি পেপারগুলো আমার খুব ভালো হলো। ভালো হওয়ার কারণ ছিল, তখন এখনকার থেকে সিলেবাস একটু আলাদা ছিল। যেমন ইংরেজি সেকেন্ড পেপারে তখন যে কবিতা তুলে দিয়ে কমেন্ট করতে বলতো, এরকম ছিল। আর ইংরেজিটা আমি প্রাইমারি স্কুলে মাস্টারমাস্টার থেকে শিখেছিলাম, ক্লাস 8 থেকে ইংরেজি পেপার পড়তাম, ফলে আমার পক্ষে সুবিধা ছিল। ফলে ওই পেপারটা অনেকে যখন 18-19 করে পেয়েছে, আমি ওটাতে 61 পেয়ে গেলাম। ফলে কম্পালসারি পেপারগুলো সবগুলোতে আমি ভালো নম্বর পেলাম। আমি 3টে পেপারই অ্যাডিশনাল কেমিস্ট্রি নিয়েছিলাম। কেমিস্ট্রি প্রথম দিন পরীক্ষাতে মনে হলো যে আমি আর চান্স পাবো না, কিন্তু পরীক্ষাটা যখন দিচ্ছি আমি কমপ্লিট করব, এটা আমি বরাবর এটা চেষ্টা করতাম, তা আমি কমপ্লিট করলাম। এটা মনে হয় আমি যখন 100 টাকার বেতনে চাকরি করছি, সেখানকার একজন কেমিস্ট্রির টিচার, তিনিও ওই আমার সেন্টারেই পড়েছিল। তো পরীক্ষার পর ওনার সঙ্গে কথা বলছিলাম, উনি যখন জিজ্ঞেস করলেন, তো আমি বললাম যে আমি ABCD কোনো গ্রুপেই চান্স পাবো না, মানে আমার কেমিস্ট্রি 3টে পেপারই খারাপ হয়েছে। তো উনি বললেন যে আমি তো এ গ্রুপেই পাবো। সেটা হলো, কিন্তু ফল বেরোলে দেখা গেল যে আমি এ গ্রুপেই কল পেলাম, উনি কিন্তু ডি গ্রুপেও কল পেলেন না। কেন বলুন তো? সেটা আমি পরবর্তীকালে বুঝেছি। তখন নেগেটিভ মার্কিং ছিল? না, সেটার জন্যে নয়। আমি কোন প্রশ্নটা আমি জানি বা জানি না, কোন প্রশ্নের কি উত্তর হবে আমি জানতাম। সেই প্রশ্ন আমি যেটা ভালো হলে উত্তর দিতে পারিনি, আমি জানি আমার পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু উনি সেটাও জানতেন না। ফলে ভুল উত্তর লিখে মনে করছেন যে আমি ঠিক উত্তর দিয়েছি। উনি পড়াচ্ছেন ওদিকে। স্কুলে পড়াচ্ছেন, এরকম কত মাস্টার দেখবেন আপনি। আমি তো যেহেতু স্কুল চালাই এবং আমাদের স্কুলের স্ট্যান্ডার্ড খুবই ভালো, ভালোভাবে ইন্টারভিউ করতে, আমি তো বললাম আপনাকে যে এবার আমাদের স্কুল থেকে একটি মেয়ে মাধ্যমিকে 9th হয়েছে, গতবার হায়ার সেকেন্ডারি 3rd সেমিস্টারে 6th হয়েছে। তো আমাদের স্কুলের স্ট্যান্ডার্ড বুঝতে পারছেন, সারা রাজ্যে ওরা স্থান করে নিতে পারে। তো সেই ছেলেমেয়েদের পড়াতে গেলে দেখে নিতে হয়। তো ধরুন যে একজন ইংলিশ MA পাস করেছে, সে কিন্তু ওই ইংলিশ আলফাবেটগুলো সব ঠিকমতো লিখতে জানে না। আশ্চর্য হওয়ার কিছু নেই, যদি আপনি চান আপনাকে দেখিয়ে দেবো, একবার চলুন। কিংবা ধরুন যে একজন ম্যাথামেটিক্স MSc পাস করেছে, কিন্তু যে বেসিক ব্যাপার, যে নাম্বার সিস্টেমে যে ন্যাচুরাল নাম্বার, তারপরে হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার, এগুলো সম্বন্ধে ধারণা নাই। আমি এই স্কুল চালাতে গিয়ে ইন্টারভিউ করতে গেলে এগুলো সম্বন্ধে আমার ধারণা হলো। খুবই দুর্ভাগ্যজনক। হ্যাঁ, দুর্ভাগ্যজনক। আমি
আমার আনন্দ পুরস্কারের টাকা আমি বললাম যে আমার গ্রামে কোনো প্রাইমারি স্কুল ছিল না, তা আমি কলেজে থাকার সময় মিটিং করেছিলাম গ্রামে একটা প্রাইমারি স্কুল করার জন্য, কিন্তু আমার কাছে টাকা ছিল না, অন্য কেউ টাকা দেয়নি আমাকে। কিন্তু আমি চাকরিতে আসার পর আমার কিছু টাকা হলো, আমার বইয়ের রয়্যালটি লাখ 1.5 টাকা জমেছিল, আনন্দ পুরস্কারের টাকা পেলাম। তো আনন্দ পুরস্কারের ক্যাশ কম্পোনেন্ট আর আমার বইয়ের রয়্যালটি টাকা দিয়ে আমার গ্রামে প্রথম আমি প্রাইমারি স্কুল করি। 2-1 বছর পরে যখন স্কুলে এরকম পড়া হচ্ছে সেটা আমি দেখতে গেলাম, তখন অন্য অন্য প্রাইমারি স্কুলের মতোই আমার প্রতিষ্ঠা করা প্রাইমারি স্কুলেও যারা 4 থেকে পাস করে 5-এ যাচ্ছে তারা অ আ ক খ ঠিক মতো লিখতে জানে না, যোগ বিয়োগ তো দূরের কথা, 1 2 3 4 5 6 ঠিক মতো লিখতে জানে না। আমি প্রাইমারি স্কুলের টিচারদের সঙ্গে কথা বলে, গ্রামের লোকদের সঙ্গে কথা বলে কারেক্ট করার চেষ্টা করলাম, কিন্তু হলো না। একবার সরকারি চাকরি পেয়ে গেলে তার আর কারো কথা শোনে না সরকারের ছাড়া। তখন আমি বেসরকারি স্কুল করার সিদ্ধান্ত নিলাম, এবং যার ফলে যে আমি প্রাইমারি স্কুলটা করেছি 95 সালে আর এই বেসরকারি স্কুল করেছি 2003 সালে। ফলে দেখুন আমি যে স্কুলে পড়ছি সেটা 100 বছরের উপর হয়ে গেছে, তো সেই স্কুল থেকে স্ট্যান্ড করছে না। কিন্তু আমি যে আপনার স্কুলটা স্কুল প্রতিষ্ঠা থেকে। করেছি 2003 সালে, মাত্র 23 বছর হচ্ছে, সেখান থেকে স্ট্যান্ড করছে, কিন্তু গতবারও করেছে, এবারও করছে। না, আমাদের তো বর্তমানে যা শিক্ষা ব্যবস্থা হয়ে রয়েছে, এখন এই সরকারের তো উচিত সবার আগে এই দিকে নজর দেওয়া। দেখুন, সরকার যদি মনে করে যে সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা গ্রামের দিকে কাউন্সিল প্রাইমারি স্কুলে পড়ে বা শহরে কেএমসি প্রাইমারি স্কুলে পড়ে, তাদের ছেলেমেয়েরা এই মন্ত্রীদের, আইএস আইপিএস অফিসারদের ছেলেমেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্য হবে, এটা যদি মনে করেন তাহলে তো করবেন। কজন মন্ত্রী সেটা করেন? তাদের বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তাদের ছেলেমেয়েরা তো সেখানে পড়ছে। অতএব সাধারণ ঘরের ছেলেমেয়েরা জাহান্নামে যাক, তাতে ওনাদের ক্ষতিটা কী? যত জাহান্নামে যায় ততই তো ভালো, তাদের ছেলেমেয়েরা ভালো পদগুলো পাবে। আমরা যখন স্কুলে পড়েছি, সরকারি স্কুলেই পড়েছি, তখন কিন্তু পড়াশোনা হতো স্কুলে। তখন এতটা দুর্নীতি ছিল না, আর পড়াশুনো করানোর শিক্ষকদের সম্মান ছিল, এবং শিক্ষক মহাশয়রা এটাকে একটা কর্তব্য মনে করতেন। এখন শিক্ষক মহাশয়রা অধিকাংশ জায়গায় এটাকে চাকরি মনে করেন, এবং এই যে বোর্ড, এখানে স্কুল সার্ভিস কমিশন হওয়ার পর এই যে টাকা নিয়ে চাকরি দেওয়ার পর, দেখুন কোনো লোক অঙ্ক শেখাচ্ছেন কোনো স্কুলে, তিনি যোগ বিয়োগ গুণভাগ কিছু জানেন না। কোনো লোক ইংরেজি শেখাচ্ছেন, তিনি এবিসিডি লিখতে পারেন না। ফলে এখন যে স্কুলগুলোর অবস্থা, কয়েক হাজার স্কুল উঠে গিয়েছে। বেসরকারি স্কুলে ধরুন আমি তো প্রথমে সরকারি স্কুল করেছিলাম, তারপরে বেসরকারি স্কুল করেছি। আপনি দেখুন যে যেটা আমি প্রথম প্রাইমারি স্কুল করেছি সেখানে কজন ছাত্র আছে প্রায় নাই বলতে পারেন, স্কুলটা উঠে যাওয়ার অবস্থা। কিন্তু আমি যেখানে বেসরকারি স্কুল করেছি, নার্সারি প্রাইমারিতে 1000-এর উপর ছেলে মেয়ে আছে আমার। মানুষ ভরসা হারিয়ে ফেলেছে সরকারি হ্যাঁ, স্কুলের থেকে। হ্যাঁ, তো তাহলে ওখানে কেন দিচ্ছে? যে হাই স্কুলে পড়ায় বা কলেজে পড়ায় তাদের ছেলেমেয়েরা আমাদের বেসরকারি স্কুলে ভর্তি করছে, মানে খুবই দুর্ভাগ্যজনক। আমরা আবারও ওখানে ফিরবো। আইপিএস আপনি কিভাবে হলেন? তো এই যে কম্পিটিটিভ পরীক্ষার কথা আপনি শুনলেন, তো প্রথমে ক্লার্কশিপ পরীক্ষাটা দিলাম, মিসলেনিয়াস দিতে বললেন, ডব্লিউবিসিএস দিলাম। তো ক্লার্কশিপটার রেজাল্ট আউট হলো, আমি পেয়ে গেলাম, আমি এসে রাইটার্সে জয়েন করলাম। ততদিনে আমি ডব্লিউবিসিএসে ইন্টারভিউ কল পেয়ে গেছি, এখানে এসে ইন্টারভিউ দিলাম, চাকরি পেয়ে গেলাম, নিউ সেক্টরেট বিল্ডিংয়ে জয়েন করলাম। তখন আমি সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা, যেখান থেকে আইএস আইপিএস এগুলো রিক্রুটমেন্ট হয়, পরীক্ষা দিলাম। তো আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সে বছর 747 জনকে নিয়েছিল এই পরীক্ষা থেকে চাকরিতে। তো আমার র্যাঙ্ক ছিল 148। সেবার আইএএসে ভ্যাকেন্সি ছিল 130, আর ফরেন সার্ভিসে ভ্যাকেন্সি ছিল 20। তো আমি এই লিমিটের মধ্যে ছিলাম, অর্থাৎ আমার ফার্স্ট প্রেফারেন্স আইএস ছিল, সেকেন্ড প্রেফারেন্স আইএফএস ছিল, পেয়ে যেতাম।
কিন্তু আপনারা জানেন আমাদের রিজার্ভেশন আছে। কোটা। হ্যাঁ, তো ধরুন যে একজন শিডিউল কাস্ট ছেলে, সে হয়তো 600 পেয়েছে, সে আমার আগে সে আইএস পেয়ে যাচ্ছে বা আইএফএস পেয়ে যাচ্ছে। একজন শিডিউল ট্রাইবস ছেলে, সে হয়তো 650 পেয়েছে, সে আমার 148-এর আগে এসে আইএফএস হয়ে যাচ্ছে। তো এই কারণে আমার আইএস বা আইএফএস হলো না, যেটা থার্ড প্রেফারেন্স ছিল আইপিএস, সেটা আমি পেয়ে গেলাম। তো আইপিএসে জয়েন করার ব্যাপারে আমার বন্ধুবান্ধবদের খুব আপত্তি ছিল। তাদের বক্তব্য ছিল যে পুলিশে চাকরি করলে লোক রিউড হয়ে যায় আর মুখের ভাষা খারাপ হয়ে যায়। তো এ ব্যাপারে আমার সমর্থক কিছু ছিলেন। আমি ডক্টর চ্যাটার্জির কথা বলেছেন, উনি কিছুদিন হলো মারা গিয়েছেন, আমাকে খুব ভালোবাসতেন। তো ওনার সঙ্গে আমি কথা বলতে গেলাম। তিনি বললেন যে, রে তুমি কি কোনো কলোনিয়াল কান্ট্রির পুলিশে জয়েন করছো? তুমি স্বাধীন দেশের, গণতান্ত্রিক দেশের পুলিশে জয়েন করছো, তুমি অবশ্যই জয়েন করবে, তুমি সৎ থাকবে আর অন্য লোকদেরকে সৎ করবে। একটা মিশন। হ্যাঁ, তা আমি জয়েন করলাম। রিটায়ারমেন্টের পর আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম, উনি বেঁচে ছিলেন। আমি বললাম, স্যার আপনার প্রথম কথাটা আমি রাখতে পেরেছি। আমি এতদিন চাকরি করেছি, আপনার ছাত্রকে কেউ কিন্তু অসৎ এখনও বলতে পারেনি, কিন্তু ওই যে সকলকে সৎ করতে বলেছিলেন, ওটা আমি পারিনি। চেষ্টা করেছিলেন স্যার? হ্যাঁ, চেষ্টা করেছি, এবং কিছু যে হয়নি তা নয়, কিন্তু অসৎ লোকদের সংখ্যা এত বেশি যে সেটা আমি পুরোপুরি সফল হইনি। এই যে আপনাকে এতবার বদলি করা হয়েছে, 37 বার, হ্যাঁ, এটা না, এটা তো আমি যেটা বদলি হয়ে জয়েন করেছি সেটা বলছি, কারণ আমার রেকর্ডে সেটা আছে যে আমি এখান থেকে এখানে জয়েন সেটা করলাম। 37 বার, তার মানে আপনার বদলি হয়েছে আরো বেশি। আরও বেশি, মানে আমি উদাহরণ দিয়ে বলছি। ধরুন আমি যখন শিলিগুড়িতে ছিলাম, তখন আমার রাজনৈতিক কারণে ট্রান্সফার হলো ব্যারাকপুরে, কিন্তু তখন ডিজি ছিলেন নিরুপম সোম, আমার ব্যাটালিয়নে পোস্টিং হয়েছিল। উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বললেন যে, আপনাদের পার্টির লোকেদের ওনার কাজ পছন্দ হয়নি, ট্রান্সফার করতে চাইছেন, আমার কিছু বলার নেই, ওনাকে একটা রিজনেবলি গুড পোস্টিং দেন। উনি বললেন যে ওকে এয়ারপোর্টে অ্যাডিশনাল এসপি করে দেন। তো উনি গভর্নমেন্টের অর্ডার বের হওয়ার আগে ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা অনুসারে উনি অর্ডার করে দিলেন। অতএব আমাকে আর ব্যারাকপুরে জয়েন করতে হলো না, আমি কলকাতা এয়ারপোর্টে জয়েন করলাম। আবার কলকাতা এয়ারপোর্ট থেকে আমার অর্ডার হলো ছররা, পুরুলিয়া। তো আমি জয়েন করার আগে এই অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত, তিনি ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একজন সৎ লোক চাইছিলেন, সেটারও কারণ আছে। তো অতএব আমাকে ছড়াতে জয়েন করতে হলো না, আমি ব্যুরো অফ ইনভেস্টিগেশনে জয়েন করলাম। হ্যাঁ, তো এইগুলো ধরলে ওই সংখ্যাটা আরও বাড়বে। মানে এটা হচ্ছে সৎ থাকার প্রাইস। এটা তো বটেই। আমি তো আপনাকে প্রথম পোস্টিংয়ের উদাহরণ দিলাম, আমার 1 মাস হওয়ার আগে আমার ওখান থেকে ট্রান্সফার হয়েছে। আমি তখন চার্জ দিয়ে চলে গেছি। আমার নিচের যে লোকরা ছিল বলছে, স্যার আপনি হাইকোর্টে মামলা করুন, তাহলে আটকে যাবে। আমি বললাম যে আমি তো চিরদিন এখানে থাকবো না, মামলা করে ঠিক আছে 1 বছর থাকলাম, আমি তো এসডিপিও লেভেলে থাকবো মাত্র 2 বছর, তারপর তো আমি অ্যাডিশনাল এসপি হয়ে যাবো। তো কী দরকার হতো মামলা মোকদ্দমা করা, অন্য জায়গায় সমান বেতন পাবো। আমি চলে গেছি। আপনার পরিবারকেও তো আপনার সঙ্গে সঙ্গে সাফার করতে হয়েছে। দেখুন, যে মহিলাকে আমার পরিবার আপনি বলতে পারেন, তার সঙ্গে বিয়ের আগে আমি কথা বলে নিয়েছি, তিনি এগুলো হাসি মুখে মেনে নিতে রাজি আছেন বলে আমাকে বিয়ে করেছেন, নাহলে তার সঙ্গে আমার বিয়ে হতো না। যে আমি কারোর সঙ্গে আপোষ করব না, সৎ থাকবো, তাতে যা হয়, চাকরি চলে গেলে আমি খাওয়া পড়ার ব্যবস্থা করতে পারবো, কিন্তু চাকরি থাকবেই এ গ্যারান্টি নাই, সেটা জেনে আমার স্ত্রী আমাকে বিয়ে করেছে। আমি তো বললাম যে আমি যখন রিটায়ার করেছি আমার পেনশন চালু হয়নি, আমাকে তো ধার করে চালাতে হয়েছে। আমার স্ত্রী কোনো আপত্তি ছিল না তাতে। যোগ্য সহধর্মিণী। সহধর্মিণী নয়, কারণ আমি তো কোনো ধর্ম করি না, আর তিনি এখনও পুজো টুজো করেন, অতএব ধর্ম আমাদের একদমই এক নয়। আমি ধর্ম পালনই করি না, তিনি আজকে সকালেও পুজো করেছেন, অতএব সহধর্মিণী বলা ঠিক হবে না, সহকর্মিণী বলতে পারেন। একদম সত্যিই তাই। না, আপনার সাথে কথা বলে না, মানে
যে মানুষই আপনার সঙ্গে কথা বলবেন একটু হলেও ইন্সপায়ার্ড হবেন যে চাইলে সৎ থাকা যায়। না, সৎ থাকা কেন থাকা দরকার, আমি একটা উদাহরণ দিচ্ছি। তখন বইমেলাটা ময়দানে হতো, আমি তো স্টল নিতাম অনেক দিন থেকে, তখন থেকে আমি স্টল হ্যাঁ, নিই। আমি গেছি তখনও আপনার কাছে। হ্যাঁ, তো সেখানে একদিন আমি স্টলে আছি, তো বাবা মা ডাক্তার, একজন সেই চিকিৎসক দম্পতির এক ছেলে এসে আমাকে প্রণাম করে, আমি কাউকে প্রণাম করতে দিই না, আমি কাউকে প্রণাম করিও না, আমার কাউকে আমার পায়েতে হাত দিতে দিই না। আমি দেখবেন যদি না জানাতে কেউ করে দিলেও তখন আমি তুলি, কিন্তু প্রণাম করতে দিই না আমি। তো উনি এসে প্রণাম করছে, আমি তুলেছি ওনাকে, বলে না স্যার, আজকে করতেই দিতেই হবে, মানে আপনার নাম করে আমি ফার্স্ট হয়ে গেছি। বলে আমার নাম করে ফার্স্ট হয়ে গেছি? বলে স্যার তাহলে আমি বলছি আপনাকে, ওদের কলেজে ডিবেট ছিল যে পুলিশে চাকরি করে কেউ সৎ থাকা সম্ভব নয়। তো বলছে স্যার আমি শুরু করেছিলাম এই বলে জিজ্ঞেস করে যে নজরুল ইসলাম সৎ না অসৎ? তো সবাই বলছে যে সৎ। বলে উনি পুলিশে চাকরি করেন কি না? তো বলে হ্যাঁ করে। তাহলে নজরুল ইসলাম পুলিশের চাকরি করে সৎ আছেন, আপনারাই বলছেন, তাহলে আপনারা কি করে বলেন যে পুলিশের চাকরি করে সৎ থাকা যায় না? এটা একদম গ্রহণযোগ্য নয়। তারপরে স্যার আমি অন্য কথা বলি, এবং বিচারকরা আমার কথায় এত সন্তুষ্ট, আমাকে ফার্স্ট করে দিয়েছে স্যার। তো কেন আপনি প্রণাম করতে দেবেন না? আমি এটা বলছি কেন, যে দেখুন এই যে আমার নাম রাখা হয়েছে, একটা আমার নাম রাখা হয়েছিল, কিন্তু আমার প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আমার নামটা এরকম করে দিয়েছেন। বাঙালি মুসলমানদের মধ্যে কাজী নজরুল ইসলাম একটা রোল মডেল। প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আমার অমুসলিম কোনো নাম দেওয়ার কথা ভাবতে পারেননি, এখন হলে হয়তো ভাবতেন। তো উনি আমাকে নজরুল ইসলাম নাম করে দিলেন। আপনি নামটার যোগ্য মর্যাদা দিয়েছেন। না, সেটা খানিকটা প্রভাবও পড়ে, যে নজরুল ইসলামের সঙ্গে আমার অনেক মিল আছে, প্রচুর অমিলও আছে, কিন্তু উনি অন্যায়ের বিরোধিতা করতেন, এই ব্যাপারটা আমার মাঝে অনেকটাই কাজ করেছে। আমাকে আমার নামটা নজরুল ইসলাম হওয়ার ফলে আমার WBCS এমনকি সিভিল সার্ভিস সব জায়গায় এই নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ এসবের ওপর কিছু প্রশ্ন করি। তো যেমন নজরুল ইসলামের সঙ্গে আমার মিল অমিল নিয়েও আমাকে প্রশ্ন করেছে, যেটা আমি আগে প্রথমে অত ভাবতাম না, পরে ভেবে দেখেছি এবং এখন আমি বলতে পারি। না না, সত্যি সত্যি মানে এই যে একটা বিদ্রোহী ব্যাপারটা মেনে নেব না, এই ব্যাপারটা তো সত্যিই কমন, এটা তো আমরা দেখতে না, পাচ্ছি। আমি কিন্তু বিপ্লবী, বিদ্রোহী না। নজরুল ইসলামও বিপ্লবী ছিলেন। আমি জানি না বিদ্রোহ এবং বিপ্লবের মধ্যে আপনাদের ফারাক সম্পর্কে ধারণা আছে না, কিনা। ফারাক তো আছে ডেফিনেটলি। বিদ্রোহ হচ্ছে যে আমি যেটা দেখছি সেটার বিরোধিতা করছি, সেটা বিদ্রোহ। কিন্তু বিপ্লব হচ্ছে আমি যেটার বিরোধিতা করছি তার জায়গায় অন্য কিছু প্রতিষ্ঠা করা, সেটা হচ্ছে বিপ্লব। আপনার এই বিপ্লব চলতে থাকুক এবং আমি আশা করব বর্তমানে যারা পুলিশে চাকরি করতে আসবেন তারা যেন আপনাকে রোল মডেল করেই আসেন, অন্তত না, আমরা একটু আমাকে স্বস্তির নিঃশ্বাস রোল ফেলবো। মডেল করা একটু শক্ত, কারণ আমি যেটা বললাম যে ধরুন 1 মাসের মধ্যে ট্রান্সফার, রিটায়ারমেন্টের 7 বছর পরে পেনশন, কোনো লোক যদি এগুলো সামনা করার ক্ষমতা রাখে তাহলে আমাকে রোল মডেল করতে পারে, না হলে তার অবস্থা খুবই খারাপ হবে। যেমন আমি প্রথম থেকে ডিটারমিন ছিলাম যে আমি সৎ থাকবো, আমি এখনও বলি যে আমি সৎ মানুষ হিসেবে মরব, তাতে যদি কারোর সঙ্গে আমার কোনো সংঘাত হয় তাহলে সেটা বাদ যাবে। যেমন আমার একজন ডিজিকে বলেছিলাম যখন আমি অ্যাডিশনাল এসপি ছিলাম ক্যালকাটা এয়ারপোর্টে, যে একটা ব্যাপার নিয়ে উনি বলছিলেন যে যখন পুলিশে কাজ করলে এসব কিছু করতে হয়। আমি তাকে বলেছিলাম যে স্যার, আমার সৎ মানুষ থাকার সঙ্গে যদি পুলিশ থাকার বিরোধ হয় তাহলে এর মধ্যে সৎ মানুষ থাকবো, তাতে যদি আমার পুলিশের চাকরি না থাকে, থাকবে না, কিন্তু আমি পুলিশে থাকার জন্য আমার সততা বিসর্জন দেবো, এটা আমি কখনো করব না। উনি এটা শোনার পর বলেছিলেন যে তাহলে তুমি যাও। তার মানে এমনও হয়েছে যে আপনি অসৎ সিনিয়র পেয়েছেন এবং সেখানে আপনাকে বিপ্লব করতে হয়েছে। না, আমি তো বললাম যে আমি ওই নীতি মেনে চলতাম, যে আপনার আইনটা আমি ভালো শিখেছিলাম,
যে কেউ যদি বলে যে এটা করতে হবে, ওই যে ডিজিকে আমি বলেছি যে আমি সৎ থাকবো, অসৎ হয় এরকম কাজ করব না, তিনি যদি বলছেন না করতে হবে, আমি বললাম তাহলে লিখে দেন, ক্ষমতা আছে লিখে দেওয়ার। তো অতএব আমাকে বলতে পারবে না। আমাকে কোনো মন্ত্রী, আমি তো বললাম যে আমার এরকম হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য যখন পুলিশ দেখতেন, আমি ডিসিডিডি হলাম, তারপরে ডাকাতি সেলের লোকদের ডিসি হেডকোয়ার্টারগুলো ট্রান্সফার করে দিলাম। কমিশনার এসে বললেন যে বুদ্ধদেববাবু বলছেন যে তুমি ডাকাতি সেলের সব লোকদেরকে ট্রান্সফার করে দিয়েছো, তাহলে ডাকাতি সেল চলবে কী করে? আমি বললাম যে আপনারা তো আমাকে পছন্দ করেছেন, তো আমি চালাবো, যদি অসুবিধা হয় আমাকে বদলি করে দেন। তো বলে আমি এসব কথা বলতে পারবো না, তুমি কে বলো। আমি বললাম যে আমাকে তো উনি বলেননি। উনি তখন বুঝলেন যে আমি ওনার কাছে কী করে যাব। উনি তখন আমাকে নিয়ে গেলেন। তখন আমাকে উনি ওই কথাই বললেন যে সব কাজ জানা লোক এদের আপনি ট্রান্সফার করে দিয়েছেন, তাহলে ডাকাতি সেলটা ভালোভাবে চলবে কী করে। তো আমি বললেন স্যার আমি ডাকাতি সেলটা এইভাবে চালাতে চাই যে আমি একটা ডাকাতি কেস ধরবো, ডাকাতি বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন যারা আছে তারা 10টা ডাকাতি করায় আর 2টো ধরে, তো এতে ডাকাতি কোনো দিন বন্ধ হবে না। তো উনি তো প্রথমটা খুব আশ্চর্য হলেন যে আপনি কী বলছেন, ডাকাতি সেলের লোকেরা ডাকাতি করে? তা বলে হ্যাঁ স্যার ডাকাতি করায়। তো বলে আপনি এটা কিসের ভিত্তিতে বলছেন? আমি বললাম আমি একটা কেস নাম্বার দিলাম, এয়ারপোর্ট এলাকার, আমার এখনো মনে আছে। আমি বলছি দেখুন এই ডাকাতিতে এই গাড়িটা ব্যবহার হয়েছিল, আর এই গাড়িটা যে অফিসার আমাকে ট্রান্সফার করেছে তার স্ত্রীর নামে ছিল কিনা। আমি বললাম যে আপনার তো পুলিশের লোকদের দিয়ে খোঁজ নিতেই পারেন, তাছাড়া আপনাদের পার্টি স্ট্রাকচার খুব ভালো, পার্টি স্ট্রাকচারকে জিজ্ঞেস করুন যে আমি যা বলছি সেটা ঠিক কিনা। ঠিক আছে। উনি বললো যে আমি খোঁজ নেব। উনি খোঁজ নিয়েছিলেন কিনা জানি না, কিন্তু আমাকে আর বলেননি যে ওই লোকগুলোকে ট্রান্সফার করেছো কেন। তারা উনি খোঁজ নিয়েছেন, জানতে হ্যাঁ পেরেছেন। হ্যাঁ, আমি ওরকমভাবে স্ট্রেট কাট কথা বলতাম। উনি এরকম বুদ্ধদেববাবুর সঙ্গে একটা সুবিধা ছিল, যেন সৎলোক ছিলেন, তো ওনাকে সব কথা বলা যেত। একবার এরকম হলো, একজন মন্ত্রী একজন লোককে ওনার সিকিউরিটি গার্ড হিসেবে চাইছিলেন, আমি সেটা করিনি। তো তারপরে উনি গিয়ে বুদ্ধদেববাবুকে বলেন, তো কমিশনার আমাকে পাঠান। তো উনি বলেন যে এটা আপনি করছেন না কেন। আমি বললাম যে স্যার আপনি তো পুলিশের দায়িত্ব আছেন, এই যে লোকটাকে বলছে সে তো এরকম ফাঁকিবাজ লোক, ওনার আত্মীয়, ওনাকে আপনি গার্ডে দিচ্ছেন, ও কাজ করবে না, তারপরে যখন ওর উপর কোনো আক্রমণ যদি হয় আপনার দোষ হবে, আপনি যদি বলেন আমি করে দিচ্ছি। তো বলছে না না তাহলে করতে হবে না। আমি আপনার কথা শুনে না, মানে যা পড়েছি সাম্মানেশ্বর সম্বন্ধে, যা পড়েছি খানিকটা মিল পাচ্ছি, এক ধরনের লাগছে আমার না কথাবার্তাগুলো। না, সৎ লোক থাকলে তো আপনি মিল পাবেন। ইংরেজিতে একটা কথা আছে যে গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক। আমি গ্রেট ম্যান না, কিন্তু সৎ লোক বলে আমি নিজেকে দাবি করি। অতএব সৎ লোকদের যে চিন্তাধারা তাতে মিল থাকবে। একদম। স্যার অনেক ধন্যবাদ, এই যে আপনি আমাকে এতটা সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। কি যে ভালো লাগলো আমি বলে বোঝাতে পারবো না। দেখা যাক আপনাদের দর্শকদের কীরকম লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অনেক ধন্যবাদ, আপনারাও ভালো থাকুন। আমি ভালো থাকার চেষ্টা করবো এবং যতদিন বাঁচবো আশা করছি ভালো থাকবো। একদম।